Yes, where from where tear film is made up. Watery portion, that is aqueous tear, comes from the lacrimal gland itself. That is lacrimal gland. From here, aqueous portion is coming. Lipid layer from Meibomian gland and mucinous layer from goblet cell, and they form three-layer precorneal tear film. The lipid layer holds the aqueous layer, and mucin hold the total precorneal tear film in front of the cornea. So lipid layer comes from Meibomian gland, gland of Zeiss and gland of Moll, যাদের কাজ হলো to prevent evaporation. Evaporation, maintaining of the tear film thickness, acts as surfactant and allows a spread of the tear film by movement of the lipid lid. এখন আচ্ছা, এখন আমরা কিভাবে ড্রাই আই ডিটেক্ট করতে পারবো? এত ডিটেইলস আমাদের দরকার নাই। হ্যাঁ, টিয়ার মেকানিজম ড্রাই 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 আই, কিভাবে ড্রাই আই হইতে পারে? যদি টিয়ার ফিল্ম হাইপার অসমোলারিটি হয়, টিয়ার ফিল্ম ইনস্টেবিলিটি হয়, এনি ইনফ্ল্যামেটরি ডিজিজ অর ocular surface disease. কমন কজ, কমন কজের মধ্যে আছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি, কেমিক্যাল বার্ন, usually alkali burn, that is lime burn, very common in village area. Acid burn also causes dry eye syndrome. Collagen vascular disease, that is Sjogren syndrome, Stevens-Johnson syndrome. Drug, atropine, sulfonamide, even penicillin. Penicillin can cause Stevens-Johnson syndrome. Or antihistamine, prolonged use of antihistamine can cause dry eye syndrome. ইভ্যালুয়েশন কিভাবে করা যাবে? হিস্ট্রিতে আমরা বুঝবো যে তার মেটাবলিক অর এন্ডোক্রাইন ডিসঅর্ডার কিছু আছে কিনা, দ্যাট ইজ ক্রনিক ডায়াবেটিস মেলাইটাস, হাইপোথাইরয়েডিজম অ্যান্ড পোস্ট মেনোপজাল লেডিস। সিমটম আমরা আগেই বলছি যে বার্নিং সেন্সেশন, ইরিটেশন, ইচিং, ফরেন বডি সেন্সেশন। হ্যাঁ, তো সাইন একটা জিনিস করা যায়, সাইন তেমন বেশি কিছু থাকে না, এটা সিমটম দিয়েই বুঝতে হয়। ইনভেস্টিগেশনের দু একটা ফ্যাসিলিটি আছে, যেমন হিস্ট্রির মধ্যে এই জিনিসগুলো পাওয়া যাবে। হ্যাঁ, ইভেন সার্জিক্যাল ট্রমা অথবা অ্যাক্সিডেন্টাল ট্রমা টু দি অকুলার সারফেস ক্যান কজ অলসো ড্রাই আই। সিমটমস আবার সেই একই জিনিস, ইচিং, রেডনেস, blurring of vision, burning, pain, photo, foreign body sensation. Even sometimes people can pain, pain means ocular pain, even headache. Headache may related with dry eye. হুম, আপনি যদি খুব ভালোভাবে পরীক্ষা করেন তাইলে লিড মার্জিনে এরকম কিছু ডিসচার্জ লাইক লোপি ডিসচার্জ লাইক জিনিস দেখা যাবে, অ্যাবনর্মাল সিক্রেশন থাকবে। হুম, আর হইলো রেডনেস থাকতে পারে, ক্যারাটিনাইজেশন অফ দি কনজাংটাইভা, keratinization of the cornea and conjunctiva, হুম, কনজাংটিভাল কনজেশন, এরকম রেডনেস থাকতে পারে। টিয়ার ফিল্ম পরীক্ষা করলে দেখা যাবে
যে যদি ফ্লোরোসেন্ট স্টেইন করে দেখা যায় তাহলে অ্যাপিয়ারেন্স অফ ড্রাই স্পট দেখা যাবে, যেটাকে বলে টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম, অথবা সংক্ষেপে বিইউটি। নর্মাল টিয়ার ফিল্ম তো মেপে দেখা যাবে না, এটা স্লিট ল্যাম্প থাকলে দেখা যাবে। নর্মাল টিয়ার ফিল্মের ইয়া হইল 0.2 to 0.4 মিলিমিটার। এর থেকে যদি কম হয় তাহলে বুঝে নিতে হবে এটা ড্রাই আই পেশেন্ট। কর্নিয়াতে ড্রাই আই থাকার জন্য লিডের মুভমেন্টের কারণে পাংক্টেড এপিথেলিয়াল ইরোশন থাকতে পারে, ফিলামেন্ট থাকতে পারে, মিউকাস প্লাক থাকতে পারে। এপিথেলিয়াল ব্রেকডাউন হইতে পারে, মেল্টিং হইতে পারে, কর্নিয়াল আলসার এবং পারফোরেশন যদি আনট্রিটেড থাকে। হ্যাঁ, ব্যাকটেরিয়া, ভাইরাস মে কজ সেকেন্ডারি ইনফেকশন। তাহলে অ্যাজ এ হোল ইনভেস্টিগেশন কিভাবে করবেন? টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম, শার্মার টেস্ট আপনি চেম্বারে ইজিলি ভাবে করতে পারেন। আমি পরবর্তীতে শার্মার টেস্ট কিভাবে করবেন এটা দেখাচ্ছি। ফ্লোরোসেন্ট ক্লিয়ারেন্স টেস্ট, ফ্লোরোসেন্ট ক্লিয়ারেন্স টেস্ট, টিয়ার অসমোলারিটি টেস্ট, এটা ল্যাবরেটরি টেস্ট। কর্নিয়াল স্টেনিং উইথ ফ্লোরোসেন্ট অ্যান্ড রোজ বেঙ্গল। ইমপ্রেশন সাইটোলজি সাধারণত আমাদের দেশে করা হয় না। শার্মার টেস্ট, শার্মার টেস্ট দুইটা আছে। একটা হচ্ছে নর্মাল বেসিক সিটেশন, দ্যাট ইজ আপনি যদি অ্যানাস্থেসিয়া ইউজ করেন তারপরে যে সেক্রেশনটা আসবে সেটা হলো বেসিক সিক্রেশন। যদি অ্যানাস্থেসিয়া ছাড়া সরাসরি করেন সেটা হলো টোটাল সিক্রেশন, দ্যাট ইজ বেসিক প্লাস রিফ্লেক্স সিক্রেশন, রিফ্লেক্স সিক্রেশন। শার্মার পেপার নর্ম 5 থেকে 35 মিলিমিটার লং হয়। এখানে 5 মিনিটের মধ্যে যদি 10 বা অ্যাবভ থাকে তাইলে ট্রিটমেন্টের দরকার নাই, বাট যদি 10-এর নিচে থাকে তাহলে বুঝতে হবে পেশেন্ট সাফারিং ফ্রম ড্রাই আই ডিজিজ। এই যে আপনি অ্যানাস্থেসিয়া দিয়ে করতে পারেন, অ্যানাস্থেসিয়া ছাড়াও করতে পারেন। এখানে এই যে ছবিটা দেখেন, জাস্ট একটা ব্লোটিং পেপার, এটার মধ্যে 5 মিলিমিটার থেকে শুরু করে 35 মিলিমিটার পর্যন্ত স্কোর করা আছে। আপনি 5 মিনিট ফোল্ড করে এই যে কর্নিয়া লিম্বাসের বাইরে যদি দেন, তাইলে যদি 5 মিনিটের মধ্যে 10 মিলিমিটারের কম হয় তাহলে আপনি এটাকে ড্রাই আই হিসেবে ট্রিট করবেন। সাধারণত 5 to 10 এটা বর্ডার লাইন, হ্যাঁ, না দিলেও অসুবিধা হয় না, বাট 5-এর নিচে আসলে আপনাকে অবশ্যই আর্টিফিশিয়াল টিয়ার দিতে হবে। আচ্ছা, এখানে যে দেখতে পারেন ফ্লোরোসেন্ট স্টেন করে যদি আপনি ব্লু ফিল্টারে দেখেন তাহলে এরকম গ্রিন কালার দেখা যাবে, এবং ব্ল্যাক যে স্পটগুলো এটাকে বলে ড্রাই স্পট। ড্রাই স্পট খুব আর্লি অ্যাপিয়ার হবে যদি তার ড্রাই আই থাকে। এটাকে আমরা বলি টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম। এটা সিলেট ল্যাম্প ছাড়া দেখা যাবে না। ম্যানেজমেন্টের এইমটা কি? প্রথম কথা হলো ইমপ্রুভ অকুলার সিমটমস, দ্যাট ইজ বার্নিং সেন্সেশন আছে, ফরেন বডি সেন্সেশন আছে, এগুলাকে ইলিমিনেট করতে হবে। কিভাবে ইলিমিনেট করা যাবে? একটা হইলো কোয়ালিটি অফ লাইফ, যেমন কম্পিউটার ল্যাপটপ ইউজ করলে আধা ঘন্টা 1 ঘন্টা পর 5 মিনিট চোখটাকে রেস্ট দিতে হবে, এক ফোঁটা আর্টিফিশিয়াল টিয়ার দিতে হবে। এসি রুমে বসলে কন্টিনিউয়াস এসি রুমে না বসে কিছু সময় পর পর এসি রুমের বাইরে ঘুরে ফিরে আসা। হ্যাঁ, মাঝে মাঝে চোখে টেপের পানি দেওয়া। হ্যাঁ, আর হইলো টিয়ার ফিল্ম যতটুকু আছে সেটাকে কাজে লাগানো। এটার জন্য কিছু প্রসিডিওর আছে। প্রথম কথাই হইল যে
ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে কম্পিউটার, ল্যাপটপ এবং মোবাইল এক নাগাড়ে বেশি ইউজ করা যাবে না। হ্যাঁ, আমরা বলি 1 থেকে 2 ঘন্টা করার পরে, ইউজ করার পরে 1 ফোঁটা আর্টিফিশিয়াল টিয়ার দুই চোখে দিবেন। চোখটাকে 5 মিনিট চোখের পাতা বন্ধ রেখে চোখটাকে রেস্ট দিবেন। সেকেন্ড হলো মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে নানা রকম আর্টিফিশিয়াল টিয়ার পাওয়া যায়। হ্যাঁ, হাইপ্রোমেলোস, মিথাইল সেলুলোস, তারপরে আরো অনেক ব্র্যান্ডের ইসে পাওয়া যায়। এগুলা ব্যবহার করতে হয় সাধারণত রোগীর সিমটম এবং সিভিরিটি অনুযায়ী। কখনো কখনো 1 ঘন্টা 2 ঘন্টা পর, 4 ঘন্টা 6 ঘন্টা পর এভাবে দিতে হয়। সেকেন্ড থিং হইল সার্জিক্যাল ম্যানেজমেন্ট করা। সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে যেমন পাংটাল প্লাগ, পাংটাল প্লাগ করে লেক্রিমাল ড্রেনেজ সিস্টেমটাকে ব্লক করে রাখা, যাতে যতটুকু সিক্রেশন আছে সেটা লেক্রিমাল সিস্টেমের মধ্যে প্রবেশ করতে না পারে। তারপরে কিছু কিছু জিনিস, চা কফি এটা কম খাওয়া, পানি অল্প অল্প বারবার খাওয়া, এসি রুমে কম বসা। হ্যাঁ, এগুলো সবগুলাই কিছুটা হইলেও কোয়ালিটি ইমপ্রুভ করে। আর হইলো একটু ফলো আপ করা। কোনো ড্রাগের হিস্ট্রি থাকলে সেটাকে বন্ধ করে দেওয়া, যেমন অ্যাট্রোপিন, প্রলং অ্যান্টিহিস্টামিন। ডায়াবেটিস থাকলে সেটাকে কন্ট্রোল করা, থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম থাকলে সেটাকে কন্ট্রোল করা। হুম, আর রেগুলার ফলো আপ করা। এই যে এই একই কথা ঘুরে আসছে, এডুকেশন কিভাবে করবেন: অ্যাভয়েড রিস্ক ফ্যাক্টর, অ্যাভয়েড প্রলং রিডিং অর কম্পিউটার ইউজ, লিড হাইজিন, রিডাকশন অফ রুম টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি, অ্যাভয়েড কন্ট্যাক্ট লেন্স ইউজ। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। এখনকার ছেলেমেয়েরা একটু মানে কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে চায়। এটাতে গবলেট সেলের ক্ষতিগ্রস্ত হয় এবং এটাও ড্রাইয়ের একটা কমন কজ। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে দেখেন টিআর সাবস্টিটিউট দিতে হবে। আপনার টিআর প্রোডাকশন কম হইতেছে, বাইরে থেকে টিআর সাপ্লিমেন্ট দিতে হবে। এটার মধ্যে অনেকগুলা জিনিস আছে, যেমন এই যে কমনলি ইউজ যেটা হয় হাইপারমেলোস, মিথাইল সেলুলোস, এই দুইটা বেশি। তারপরে পলিভিনাইল অ্যালকোহল, কার্বোমার জেল, সোডিয়াম হাইলুরোনেট, প্রোভিডেন, গ্লিসারিন অ্যান্ড প্রোপাইলিন গ্লাইকল। এটা অবশ্য আমাদের দেশে অ্যাভেলেবল না, প্রোপাইলিন গ্লাইকল। কিছু কিছু আছে এগুলোর কম্বিনেশন, যাতে ডিউরেশন ও অ্যাকশনটা বেশি হয়, এই জন্য আর কি। আচ্ছা, কিছু অয়েনমেন্ট ব্যবহার করা যাইতে পারে, এই পেট্রোলিয়াম কন্টেনিং, এগুলা করা যায়। আমরা সাধারণত বলি ডে টাইম ড্রপ আর বেড টাইম অয়েনমেন্ট বা জেল। অ্যাসিটাইল সিস্টিন আছে অনেক সময়, যদি অ্যাসোসিয়েটেড অ্যান্টি মানে ইনফ্লামেটরি ডিজিজ থাকে, তাইলে আমরা অ্যাকর্ডিংলি কি কি দিতে পারি, টপিক্যাল স্টেরয়েড দিতে পারি। এখন বলছে যে ওমেগা 3, এখানে শুধু ওমেগা লেখা, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ক্যান ইমপ্রুভ dry eye diseases. So you can prescribe omega 3 fatty acid, omega 3 fatty acid। এখন আহ, কিছু জিনিস পাওয়া যায় যেগুলাকে, এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট করা যায়, একটু কস্টলি। সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আমি যেটা বলছি, পাংটোপ্লাস্টি করা যায় অথবা পাংটাল প্লাগিং করা যায়। একটা সিলিকন প্লাগ দেওয়া যায়, আর একটা হয়েছে আপনি কোয়াটারি করে, থার্মাল কোয়াটারি করে পার্মানেন্টলি পাংটামটাকে ব্লক করে দিতে পারেন। হ্যাঁ,
ইভেন যদি কর্নিয়া ইনভলভমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে টার্সোরফি করা হয়, অ্যামনিওটিক মেমব্রেন গ্রাফট করা হয়, লিম্বাল স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করা হয়। অনেক সময় বলে যে অটোলগাস সিরাম, মানে নিজের ব্লাড নিয়ে সিরাম আলাদা করে সেই সিরাম যদি দেয়া যায় তাইলেও কিছুটা ইমপ্রুভ হয়। আর লিম্বাল স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা যায়, এটা খুব বেশি করা হয় না, হয় না। এই- এগুলা কোনোটাই প্র্যাকটিস করা হয় না, কিন্তু যেহেতু বইতে আছে সে কারণে আমি এগুলো লিখে রাখছি। বোটুলিনাম টক্সিন দিলে আপনার এই যে লিডের মুভমেন্ট কমে যাবে। কোলিনার্জিক ড্রাগ এগুলাও ব্যবহার করা হয় না। নে- আচ্ছা, নেক্সট কমন কজ হলো অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এখন ড্রাই এর মধ্যে আপনাদের কোনো কথা থাকলে আমরা শেষ করে দিতে পারি। ক্যান ইউ হিয়ার মি প্লিজ? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। কারণ এই ড্রাই এ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করতে পারেন, নাকি সামনে আগাবো? সামনে আগাতে পারেন স্যার। আচ্ছা, এখন অ্যালার্জিক কনজাংটিভাইটিস আমরা ফ্রিকুয়েন্টলি এই যে চোখ চুলকায়, এই কমপ্লেন নিয়ে প্রতিদিন অনেক পেশেন্ট আসে। হ্যাঁ, তো এটার মধ্যে আহ, আমরা ক্লাসিফিকেশনে না যাই, দেখেন অ্যালার্জিক কনজাংটিভাইটিস কি, প্রথম কথা হলো কি সিমটম নিয়ে আসবে। পেশেন্ট সাধারণত চুলকায়, লাল চোখ রেডনেস বা লাল হয়, ওয়াটারিং থাকতে পারে, আর হইলো অনেকে বলে যে একটু ডিসচার্জ আসে। ডিসচার্জটা হবে রোপি লাইক সিক্রেশন, যে চোখের কোনায় হাত দিলে রাবারের মতো বা সুতার মতো একটা জিনিস বের হয়ে আসে। অল আর দ্য সিমটমস অফ অ্যালার্জিক কনজাংটিভাইটিস। আমি ক্লাসিফিকেশন করতে যাচ্ছি না, ক্লাসিফিকেশনের খুব বেশি ভূমিকা নাই। আর এতগুলো ডিজিজ এত কম সময় তাহলে শেষ করা যাবে না। এর মধ্যে একটা ভ্যারাইটি হচ্ছে ভার্নাল কনজাংটিভাইটিস, যেটা বা স্প্রিং ক্যাটার বলি। আমাদের স্প্রিং সিজনে এই প্রতি বছর এই অ্যাটাক নিয়ে আসে। এটা হলো স্প্রিং সিজনে যে গাছে ফুল টুল হয়, এই পুষ্পরেণু কারো কারোর জন্য অ্যালার্জির কারণ। আর অন্যান্য ক্ষেত্রে কমন অ্যালার্জির কিছু কজ আছে, যেমন হাউস ডাস্ট, তারপরে হইলো মেয়েদের যারা কসমেটিক ইউজ করে চোখের আশেপাশে, সেইটা একটা ফ্যাক্টর। কিছু কিছু লোকের জন্য এবং কিছু কিছু ব্র্যান্ডের সাবান শ্যাম্পুতে হতে পারে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। ইভেন ওয়াসার পানি, ঢাকার বাতাস, কিছু কিছু খাবার, তবে সব খাবার কিন্তু সবার জন্য অ্যালার্জিক না। এটা বোঝার চেষ্টা করতে হবে কি খেলে পরে তার চোখের এই চুলকানিটা বেড়ে যায়, সেটা থেকে অ্যাভয়েড করতে হবে। কিছু কিছু টপিক্যাল ড্রাগ, চোখের ড্রপ কিছু কিছু দিলে কারো কারো অ্যালার্জি হয়। হ্যাঁ, তো এগুলা অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করতে হবে। এই যে অনেক সময় স্কিন ইনভলভমেন্ট থাকে, স্কিন ইনভলভমেন্ট থাকে এখানে সাধারণত উম, বাচ্চারাই বেশি এফেক্ট হয়, ওল্ডারদের একটু কম হয়। আর যে অনেক সময় বলবে যে চোখ ডলতে ডলতে লাল হয়ে যায়। হুম, এখানে অনেকগুলা ট্রিটমেন্ট অপশন আছে। টপিক্যাল মাস্ট সেল স্টেবিলাইজার, টপিক্যাল স্টেরয়েড, টপিক্যাল অ্যান্টিহিস্টামিন, এগুলা পাওয়া যায়, এগুলাকে দিতে হয়। এখন পপুলার অ্যান্টি অ্যালার্জিক ড্রাগের মধ্যে আছে অলোপাটারিন, বিপনাস্টিন, ইপিনাস্টিন, তারপরে সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, আর স্টেরয়েড। স্টেরয়েডের মধ্যে যত মাইল্ড স্টেরয়েড দেওয়া যায় তত মঙ্গল।
পারতপক্ষে আপনারা স্টেরয়েড ব্যবহার করবেন না, করলে লোটিপ্রেডনল অথবা আহ ফ্লুরোমেথানল, এই দুইটা ব্র্যান্ডের মধ্যে থাকতে পারেন। তার চাইতে বেশি পটেন্ট স্টেরয়েডে যাবেন না, ডিউ টু দেয়ার ocular side effect like corneal thinning, scleral thinning, ক্যাটারাক্ট, গ্লোকোমা, ইভেন যদি কর্নিয়াল আলসার থাকে অ্যাগ্রাভেট হইতে পারে। সো একমাত্র স্টেরয়েডের মধ্যে ফ্লুরোমেথানল এবং লোটিপ্রেডনল, এই দুইটা একটু কমপ্লিকেশন গুলা কম, এগুলো ব্যবহার করতে পারেন, তবে আহ না ব্যবহার করাই ভালো। হ্যাঁ, এই যে লোটিপ্রেডনল একটু এই যে গ্লুকোমাটোমা কম করে, বাকিগুলোতে বেশ ভালো করে। অলোপাটাডিন খুব ভালো অ্যান্টি অ্যালার্জিক, বাট রিমেম্বার এটা যতদিন দিবে ততদিন চুলকানো কম থাকবে। যদি আপনি কজ ফাইন্ড আউট করতে না পারেন এবং কজ এলিমিনেট না করতে পারেন, তাহলে এটা আবার রিকারেন্ট হবে। এই যে যেভাবে সাইনগুলো পাওয়া যাবে, খুব অনেক দিন থাকলে পরে এরকম পেপিলা, কোবলস্টোন অ্যাপিয়ারেন্স হইতে পারে, জায়েন্ট পেপিলা হইতে পারে। ঠিক আছে। এগুলো দেখবেন যে ট্রেন্টাস ডট, লিম্বাস লিম্বাস বরাবর ডট থাকে। এই যে ডট গুলা হয় মূলত ওই যে মাস্ট সেল অ্যাগ্রিগেট হয়ে এটা হয়। এই সমস্ত ফিচার অনেক দিন পরে পেতে পারেন। ইভেন কর্নিয়াল আলসারও হতে পারে, কর্নিয়াল আলসারও হতে পারে। লিড রাবিং করতে করতে এরকম পিগমেন্টেড হয়ে যায়, আর সাথে এরকম হাতেটাতে আপনি অ্যালার্জিক র্যাশ, ইরাপশন এগুলা পাবেন। এই যে কখনো কখনো কনজাংটাইভাল কেমোসিস হয়, কনজাংটাইভালের নিচে এরকম রাবিং করতে করতে ইডিমা ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। আলটিমেটলি কর্নিয়াল স্কার হতে পারে, ভাস্কুলারাইজেশন হতে পারে, অপাসিটি হতে পারে। হ্যাঁ, এরপরে আরেকটা যে কমন, আচ্ছা তাইলে এটা হলো অ্যালার্জিক কনজাংটিভাইটিস। অ্যালার্জিক কনজাংটিভাইটিস নিয়ে আপনাদের কাছে খুব আসবে এবং আপনারা ট্রিটমেন্টও করতে পারবেন। সেক্ষেত্রে অ্যালার্জিক কনজাংটিভাইটিস নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? নাই এনি স্যার। কোশ্চেন? জি, নাই। অ্যালার্জিক কনজাংটিভাইটিস নিয়ে কোনো কোশ্চেন নাই। তাহলে কি কনজাংটাইভাল ইনফেকশনে যাব? আমার স্টেরয়েড স্যার ওই দুই রকম, যে দুইটা বলছেন ওগুলাই দেওয়া হবে আর কি, না? এটা দেওয়া সেই, আপনি আহ ডেক্সামেথাসন, তারপরে প্রেডনিসোলন, এগুলা দিতে পারেন, কিন্তু রিস্ক জি। আপনার হ্যাঁ, যদি গ্লুকোমা ডেভেলপ করে তাহলে অপথলমোলজিস্টের কাছে গেলে সেও বলবে যে হ্যাঁ আপনি যে ডাক্তার এটা দিছে সেটার কারণে হয়েছে। হ্যাঁ, ক্যাটারাক্ট ট্যাটারাক্ট তো অনেক অনেক পরে হয়, কিন্তু হুম। যদি পেশেন্ট স্টেরয়েড সেন্সিটিভ হয় তাইলে 1 সপ্তাহের মধ্যেই তার গ্লুকোমা ডেভেলপ করে যেতে পারে। আর যদি হুম। কর্নিয়ার কোনো প্যাথোলজি থাকে তাইলে এটা কর্নিয়ার আলসারে টার্ন করতে পারে। সেই কারণে ওই পটেন্ট স্টেরয়েড গুলা অ্যাভয়েড করবেন। না দেওয়া উচিত না। হুম হুম। ওই যে ইয়েগুলোই ব্যবহার করবেন, নন স্টেরয়েডাল অ্যান্টি অ্যালার্জিক যে যে জিনিসগুলো আছে এগুলা কি ব্যবহার করবেন। অলোপাটাডিন, ডেফনাস্টেন, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, হ্যাঁ, এইসব জিনিস আর কি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে কনজাংটিভাল ইনফেকশন, এটার মধ্যে আমরা একটা কমন জিনিস পাই, কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস মে বি ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, ইভেন ক্লামাইডিয়াল।
এগুলো তো ডিফারেন্সিয়েট করা যাবে না, তবে বেশিরভাগই আসে ভাইরাল এবং অ্যাডেনো ভাইরাল কেরাটোকনজাংটিভাইটিস আর কনজাংটিভাইটিস। তো এখানেও মজার ব্যাপার হইলো যে আসলে অ্যান্টিভাইরাল তেমন আমাদের নাই, যেগুলো আছে সেগুলো খুব কস্টলি। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, অনেক ফার্মেসিতে ফেরিজি নাই, সুতরাং এটা করতে পারবে না। আমরা ভাইরাল কনজাংটিভাইটিস কমন, আমরা যতগুলো কনজাংটিভাইটিস পাই তার প্রায় 95% ভাইরাল কনজাংটিভাইটিস, এবং এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ। আপনি ওষুধ না দিলেও 1 সপ্তাহ পরে ঠিক হয়ে যাবে। এখন রোগী যদি আপনার কাছে আসে তাহলে তো একটা কিছু দিতে হবে, সেই কারণে আপনি একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন। অ্যান্টিবায়োটিক দিতে পারেন, অন্তত আপনার একটা গ্রাউন্ড থাকবে যে আমি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য হইলেও 1 সপ্তাহের জন্য একটা অ্যান্টিবায়োটিক দিলাম, বাট নট ফ্রিকুয়েন্টলি 6 আওয়ারলি, 6 আওয়ারলি বা 4 আওয়ারলি পর্যন্ত দিতে পারেন, তার চাইতে বেশি না। ঠিক আছে? এটা বলে যে একদিকে হইলো ব্যাকটেরিয়াল লোডটাকে কমায় বা ভাইরাল লোডটাকে কমায়, আর একদিকে হইলো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনকে প্রিভেন্ট করে। অ্যাকচুয়ালি ক্লাইমেটকে আলাদাভাবে দেখা যায় না, আলাদাভাবে বোঝা যায় না, আমাদের দেশে এটা ভেরি আনকমন। এখন রোগী কি কি সিমটম নিয়ে আসবে, আপনি কি কি সাইন দেখবেন? সিমটমের মধ্যে রোগী আসবে রেডনেস নিয়ে, ডিসচার্জ নিয়ে আসবে, কেউ কেউ একটু ইচিং এর কথাও বলতে পারে। সকালবেলা ডিসচার্জে লিড বন্ধ হয়ে থাকবে, আইল্যাশ ম্যাটিং থাকবে উইথ ডিসচার্জ। এই কখনো কখনো ফিভার, কমন কোল্ড, যেহেতু ভাইরাসের আপনার ফিভারও থাকতে পারে, কমন কোল্ড থাকতে পারে, রানিং নোজ থাকতে পারে, আবার কোনো কিছু ছাড়া শুধু চোখেই এফেক্ট হইতে পারে। এটাকে আপনি অ্যান্টিবায়োটিক একটা দিয়ে 7 দিন পরে ফলো আপে আসতে বলতে পারেন। যদি দেখেন যে কমে নাই, তাইলে কোনো আই হসপিটাল বা আই স্পেশালিস্টের কাছে রেফার করে দিতে পারেন। সাধারণত আমরা ব্রড স্পেকট্রাম টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিই। খুব বেশি ডিসচার্জ থাকলে বেড টাইম অয়েনমেন্টও দিতে পারেন। এক্ষেত্রে ড্রপ এবং অয়েনমেন্ট সেম ব্র্যান্ডের হওয়াই ভালো। অন্তত ব্রড স্পেকট্রাম বলতে যদি ব্যাকটেরিয়াসাইডাল দেন তাহলে দুইটাও ব্যাকটেরিয়াসাইডাল, যদি ব্যাকটেরিওস্ট্যাটিক দেন তাহলে দুইটাই ব্যাকটেরিওস্ট্যাটিক হবে। একটা ব্যাকটেরিওসাইডাল একটা ব্যাকটেরিওস্ট্যাটিক দিবেন না, এ কথাটা আমরা দুইটাই আগের বলতে ক্লাসে। স্যার ড্রপ আর অয়েনমেন্ট দুইটা, এই এই দুইটা নাকি? হ্যাঁ, হ্যাঁ, ড্রপ মানে ড্রপ দিনে দিলে দিনে দুইটাই ব্যাকটেরিওস্টেটিক দিতে হবে এরকম, মানে ড্রপ আর অয়েনমেন্ট দিলে দুইটাই ব্যাকটেরিওস্টেটিক এরকম? ব্যাকটেরিওস্ট্যাটিক অথবা ব্যাকটেরিওসাইডাল, একটা আচ্ছা। ব্যাকটেরিওস্ট্যাটিক একটা ব্যাকটেরিওসাইডাল দিবেন না। এটা আমরা ওই যে প্র্যাকটিক্যাল ক্লাসটা আমি একটু ডিসকাশন করছিলাম, হোয়াই ব্যাকটেরিওসাইডাল অ্যান্ড ব্যাকটেরিওস্ট্যাটিক একসাথে দিবেন না। কারণটা একটা সংক্ষিপ্ত আকারে বলি। ব্যাকটেরিওস্ট্যাটিক যে সে হইলো আপনাকে ব্যাকটেরিয়াল গ্রোথ ইনহিবিট করবে, গ্রোথ ইনহিবিট করে আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ অ্যাকশন করবে। আর ব্যাকটেরিওসাইডাল যেটা, সে গ্রোয়িং ব্যাকটেরিয়ার উপরে কাজ করবে। তাইলে তো ব্যাকটেরিয়াল সেল ডিভিশন যদি না হয়, তাহলে ব্যাকটেরিওসাইডাল তো কাজ করতে পারবে না। দুইটা মিলে আলটিমেটলি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিটা কমে যাবে। এই জন্য ব্যাকটেরিওসাইডাল দিলে দুইটা ব্যাকটেরিওসাইডাল দিবেন, ব্যাকটেরিওস্ট্যাটিক দিলে দুইটা ব্যাকটেরিওস্ট্যাটিক দিবেন। ডোপ অয়েন্টমেন্টের ক্ষেত্রে এখন আপনি যদি মনে মনে চাই যে আমি ওয়াইড ওয়াইড রেঞ্জ অফ কভার করতে চাই, তাইলে সেক্ষেত্রে আহ, আপনি একাধিক ড্রপ দিতে পারেন, বাট সেক্ষেত্রেও আপনাকে কনসিডার করতে হবে একটা ব্যাকটেরিওসাইডাল একটা ব্যাকটেরিওস্ট্যাটিক না। আর একটা জিনিস হলো, আপনি একটা অ্যান্টিবায়োটিকের হাফ লাইফ কত, আপনি শুধু বেড টাইম একটা দিলেন, সারাদিন ওইটা আর পাইলো না, তাহলে তো এটা ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স ডেভেলপ করার চান্স থাকবে। সেই জন্য যেই ব্র্যান্ডের টপিক্যাল ড্রপ দিবেন সেই একই ব্র্যান্ডের অয়েনমেন্ট দিতে হবে, ও, তা নাইলে লাভের চাইতে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? জি। এই যে এখানে এই যে ছবিগুলা দেখলে অনেক সময় সাবকনজাংটাইভাল হেমোরেজ নিয়ে আসে। আর একটা জিনিস হলো, চোখের রুগীরা চোখ লাল হইলে খুব অরিড হয়ে যায়।
হ্যাঁ, তাড়াতাড়ি, হ্যাঁ, সে ব্যস্ত হয়ে যায়। অনেক সময় লাল হওয়া খুব খারাপ কিছু ইন্ডিকেট করে, আবার অনেক সময় তেমন কঠিন কিছু নাও হইতে পারে। তাইলে প্রেজেন্টিং ফিচার কিন্তু লাল হইতে পারে, রেডনেস। এটা কনজাংটিভাইটিস হইতে পারে, অ্যালার্জি কনজাংটিভাইটিস হইতে পারে, ইভেন ড্রাই এর ক্ষেত্রেও হইতে পারে। ঠিক আছে। রেডনেসটা বলছেন, রেডনেসটা তিনটা ক্ষেত্রে একই? হ্যাঁ, হ্যাঁ, রেডনেস। তাহলে স্যার ইয়ে পড়বো কিভাবে অ্যালার্জিকে যদি বুঝে, ব্যাকটেরিয়াল বুঝে আমরা অ্যান্টিবায়োটিক মানে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো, এটা একটা ডিফারেন্সিয়েট জিজ্ঞাসা ছিল, অ্যালার্জিক ডিফারেন্সিয়েট আর ব্যাকটেরিয়াল। ডিফারেন্সিয়েট মানে কিভাবে করবেন? সিমটম দিয়ে একটা ডিফারেন্সিয়েট করবেন। তার রানিং ইচিংটা কি? নোজ থাকলে অ্যালার্জিক হতে পারে, বা ইচিং বেশি হলে। হ্যাঁ, ইচিং ইচিং বেশি থাকবে, হুম, ইচিং এর কমপ্লেইনটাই সে বেশি করবে। আর অ্যালার্জিকে। হ্যাঁ, আর ইনফেক্টিভে ডিসচার্জের কমপ্লেইনটা বেশি করবে। ডিসচার্জ, এটা পুরুলেন মিকুপ্রোলেন যাই হোক, ডিসচার্জটা বেশি থাকবে। স্যার কিসে স্যার এটা ব্যাকটেরিয়া ডিসচার্জটা? যে কোনো ইনফেকশনে, আচ্ছা, ব্যাকটেরিয়া, হ্যাঁ, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, ভাইরাস যেটাই হোক। যেটাই হোক, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সেখানে ডিসচার্জ বেশি থাকবে। আর অ্যালার্জিকে ডিসচার্জ বলতে আমি বলছি যে ওই যে রপি ডিসচার্জ কিংবা সুতার মতো একটা জিনিস বের হয়, এটা এরকম বলবে। এরকম প্রফিউজ ডিসচার্জ থাকবে না। প্রফিউজ ডিসচার্জ থাকবে মেইনলি ভাইরাসে আর ব্যাকটেরিয়ার মধ্যে গনোকক্কাল কনজাংটিভাইটিস, বাচ্চাদের যেটা হয়, হ্যাঁ, সেইটাতে হতে পারে। কিন্তু এই যে কমন ব্যাকটেরিয়া, ভাইরাল কনজাংটিভাইটিস যেটা হয়, সেখানে বেশ ডিসচার্জ থাকে, অথবা অল্প ডিসচার্জ নিয়েও আসতে পারে। অল্প ডিসচার্জ, সেখানে আরেকটা হিস্ট্রি অফ এক্সপোজার থাকতে পারে। যেমন আশেপাশে কারোর এরকম রোগ আছে কিনা, হঠাৎ করে চোখ লাল হয়েছে, বাচ্চারা সাধারণত স্কুলে একাধিক বাচ্চাদের হয়, সেখান থেকে কন্টামিনেটেড হইতে পারে। হ্যাঁ, এরকম কিছু হিস্ট্রি পাওয়া যাবে। সেক্ষেত্রে ইচিং হয়তো থাকবে না, অথবা থাকলেও অল্প থাকবে। অ্যালার্জিক কনজাংটিভাইটিস এসে নিয়েই আসবে, ইচিং এর জন্যই আসবে। হ্যাঁ, রেডনেস এবং ওয়াটারিং বা একটু ডিসচার্জ, এগুলো হলেও অত এফেক্টেড হবে না, যতটা না সে চুলকানির কষ্ট পাবে। তো সেই ক্ষেত্রে, এবং তার দেখা যাবে যে এই যে এটাই প্রথম ইচিং হয়েছে তা না, এর আগেও এরকম অ্যাটাক হয়েছে। হ্যাঁ, এরকম একটা হিস্ট্রি থাকবে। আর বাকিটা আপনাকে দেখে সিদ্ধান্ত নিতে হবে। ইনফেক্টিভে সাধারণত একটু লিডিডিমা থাকতে পারে, কেমোসিস থাকতে পারে, কেমোসিস মানে কনজাংটিভাল ইডিমা থাকতে পারে। এই যা কিছুই হোক, ইনফেক্টিভ যে কারণেই হোক, আপনার হাতে অ্যান্টিবায়োটিক ছাড়া দেওয়ার তেমন কিছু নাই। আপনি অ্যান্টিবায়োটিকই দিবেন। বেশি সিমটম হইলে বেড টাইম অয়েন্টমেন্ট দেন, দিনের বেলা ড্রপ দেন। সব রোগীদের কি 1 সপ্তাহ পরে ফলো আপ করাটা হলো বুদ্ধিমানের কাজ। ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসে ইউজুয়ালি কোনটা ইয়ে করা ভালো, মানে কমনলি সব অ্যান্টিবায়োটিক ড্রপ? অ্যান্টিবায়োটিক ড্রপ বা এখন তো কমন প্র্যাকটিস মক্সিফ্লোক্সাসিন অথবা ওটাই দেয়। লিভোফ্লক্সাসিন, হ্যাঁ, এগুলোই দেয়, এগুলোই রিবোফ্লাক্স। দেয়। তবে লিভোফ্লক্সাসিন দিলে ওই যে ট্রিপল স্ট্রেন দিবেন না, নর্মাল স্ট্রেন্থে 6 আউলি দিবেন। মক্সিফ্লক্সাসিন দিলেও 6 আউলি দিবেন। ক্লোরামফেনিক্যালও দিতে পারেন, হ্যাঁ, ক্লোরামফেনিক্যালও দিতে পারেন, ওগুলো দেয়। দিতে পারেন, দিতে পারেন। এই তো এই যে ওই শুধু যে ড্রপ আর ড্রপ সিক্স অনলি দেবো, আর তো আর কিছু যদি সিমটম ওয়াইজ আর কি, যেগুলো। না, কোন সিমটম যদি রোগী বলে যে একটু চোখে ব্যথা আছে, একটু ইচিং আছে, তাইলে তখন আপনি তো আপনি প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন একটু প্যারাসিটামল দিলেন। হ্যাঁ, হ্যাঁ। এই না হইলে বিশেষ দরকার নাই। অ্যাকচুয়ালি বলছি যে এটা সেলফ লিমিটিং ডিজিজ। নিজে হ্যাঁ, নিজে হ্যাঁ, আপনি ঔষধ ঔষধ দিলেও 1 সপ্তাহ পরে ভালো হবে, ঔষধ না দিলেও 1 সপ্তাহ পরে ভালো হওয়ার সম্ভাবনা আছে। জি। এখন যেহেতু আপনাকে ভিজিট দিয়ে দেখাইতে আসছে, আপনার তো কিছু করা হুম দরকার। সে কারণে হুম আপনি একটা অ্যান্টিবায়োটিক দিলেন। হুম, 1 সপ্তাহ পরে আসতে বলবেন, সে ও ঔষধের কারণে হোক আর নিজে নিজে ভালো হুম, হয়ে যাক, সে বলবে যে না, ডাক্তার সাহেব খুব ভালো চিকিৎসা দিছে, আমার বাহ, ইয়ে কমে গেছে। জি। ঠিক আছে, আর যদি না কমে যায়, তাইলে ধরে নিতে হবে যে হয়তোবা আপনার ডায়াগনোসিসে ভুল আছে, অথবা হুম আহ, এখানে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে ওইটা সে সেন্সিটিভ না। অতএব তুমি
চোখের কোনো হাসপাতালে অথবা চোখের কোনো আই স্পেশালিস্ট দেখাও। রেফারেন্স জি, দেখান। জি। এই এই যে কনজাংটিভিটিস ঠিক এরকম রেডনেস দিয়ে আসতে পারে, সাব কনজাংটিভাল হেমোরেজ নিয়ে আসতে পারে। এই যে কনজাংটিভাল নিচে লোকালাইজড এরিয়া যেখানে ব্লিডিং হয়ে থাকবে। কিছু কিছু জায়গায় সিউডোমেমব্রেন কনজাংটিভাইটিস হইতে পারে, যেটা আর আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে এটা রেফার করে দিতে হবে। এটা হারপিস সিমপ্লেক্স। আপনি দেখবেন যে চিকেন চিকেন পক্সের যে ভেসিকেল হয় সেরকম ভেসিকেল হবে। লিড লিড মার্জিনে এবং ইডিমা থাকবে, একটু সামান্য ডিসচার্জও থাকতে পারে। হ্যাঁ, এইগুলা সাধারণত হয় হারপিস সিমপ্লেক্স। ইভেন হারপিস জোস্টার তো ইউনিল্যাটারাল ইনভলভমেন্ট হয় ফেস এবং আই আইলিড এবং ফেস নিয়ে ইয়ে হয়। আচ্ছা, তো এটা হলো কনজাংটিভাইটিস। গেল কনজাংটিভার ইনফ্লামেশন বা ইনফেকশনের জন্য যেটা হয় তাকে বলে কনজাংটিভাইটিস। আমরা বললাম ব্যাকটেরিয়াল এবং ভাইরাল হতে পারে। হোয়াট এভার মে বি দ্য কজ, ইয়ার ট্রিটমেন্ট ইজ অ্যান্টিবায়োটিক। 7 দিনের মধ্যে ফলো আপ করবেন, ভালো হইলে ভালো, না হইলে রেফার করে দিবেন। তারপরে আসলে ব্যাকটেরিয়াল ক্যারাটাইটিস। ক্যারাটাইটিস মানে ইনফ্লামেশন অফ দি কর্নিয়া। সাধারণত এটাও ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল হইতে পারে, ভাইরাসও হইতে পারে। এটা আর হইলো যেটা কমন আমাদের দেশে আসে। আচ্ছা, এখানে সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের ওকুলার সারফেসের ন্যাচারাল কিছু ডিফেন্স মেকানিজম আছে। বডির যেমন ডিফেন্স মেকানিজম আছে, ডাব্লিউবিসি, হ্যাঁ, তারপরে টনসিল, তারপরে ওমেন্টাম, এগুলো আমাদের, হ্যাঁ, ডিফেন্স মেকানিজম দ্যাট ইজ হিসাবে কাজ করে। ঠিক অকুলার সার্ফেসেও কিছু ডিফেন্স মেকানিজম আছে, যেমন আইলিড। আপনার আইলিড মুভমেন্টের জন্য এখানে কোনো জিনিস এসে স্টেবল হইতে পারে না, কোনো অর্গানিজম হোক কিংবা ফরেন বডি হোক, সে তার সোয়েপিং মুভমেন্ট দিয়ে এটাকে এলিমিনেট করে দেয়। টিয়ার ফিল্মের মধ্যে কিছু আহ, আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, যেমন বেটালাইসিন, ল্যাক্টোফেরিন। হ্যাঁ, এগুলা অ্যান্টি অ্যান্টি ব্যাকটেরিয়াল এফেক্ট আছে। শুরুতে কোনো ব্যাকটেরিয়া আসলে তারা এগুলোকে কিল করতে সম্ভব হয়। তারপরে টিয়ার ফিল্ম গেল। ওকুলার ইপিথেলিয়াম মানে কর্নিয়াল ইপিথেলিয়াম, যেটা এটা একটা ইন্টিগ্রিটি যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার কোনো ব্যাকটেরিয়া ঢুকতে পারবে না। সাধারণত কর্নিয়াল আলসার হয় কোনো না কোনো ভাবে ট্রমা লেগে, এই এপিথেলিয়াল ইন্টিগ্রিটি যখন নষ্ট হয়ে যায়। আর অকুলার সারফেসে কিছু নর্মাল ব্যাকটেরিয়াল ফ্লোরা আছে, তারাও আপনার প্যাথোজেনিক অর্গানিজমের সাথে আহ, মানে বিগ্রহ করে তাদেরকে পরাস্ত করলে সাধারণত অকুলার ইনফেকশন হয় না। যখন এগুলা কোনোটা না কোনোটা কম্প্রোমাইজ হয়, তখন সাধারণত কর্নিয়াল আলসার কিংবা কনজাংটিভাইটিস হয়ে থাকে। আচ্ছা, ব্যাকটেরিয়াল ক্যারাটাইটিস শুরুতে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে এটা ভালো হয়ে যায়। যদি ডিলে হয় তাহলে কর্নিয়াল আলসার হয়। যদি আরো ডিলে হয় তাহলে কর্নিয়াল পারফোরেশন হয়ে যায়। হ্যাঁ, এটা ব্যাকটেরিয়াল ক্যারাটাইটিস হইলে, এটা যদি সেন্ট্রাল এরিয়াতে অল্প জায়গায় হয় তাহলে ইট উইল বি হ্যাম্পার ভিজুয়াল অ্যাকুইটি। আর এটাই প্রোগ্রেস হইতে হইতে আপনার কর্নিয়াল আলসারে পরিণত হবে। এপিডেমিওলজি খুব বেশি আমাদের দরকার নাই। আচ্ছা, এই যে ক্যারাটাইটিস বা কর্নিয়াল আলসার সাধারণত রিস্ক ফ্যাক্টর কি? ওকুলার ট্রমা, যারা কৃষি কাজের সাথে রিলেটেড,
কৃষক যারা, এরা ধান কাটতে গেলে, ধানের বীজ ফেলতে গেলে, হ্যাঁ, অকুলার ট্রমা লাগে। হ্যাঁ, শুধু ধান না, গম, ভুট্টা সব জায়গা থেকেই আহ, এটা আঘাত লাগতে পারে। ক্রনিক আই ডিজিজ, যেমন ক্রনিক ড্যাক্রিওসিস্টাইটিস। ক্রনিক ড্যাক্রিওসিস্টাইটিস মানে হলো ইনফ্লামেশন অফ দি ল্যাক্রিমাল স্যাক। ওইখান থেকে ইনফেক্টিভ অর্গানিজম চোখের ভিতরে আসবে, এবং কর্নিয়ায় যদি কোনো মাইনর ট্রমাও হয় তখন ওখানে প্যাথোজেনেসিস হবে, দ্যাট ইজ কর্নিয়াল আলসার হইতে পারে। টপিক্যাল স্টেরয়েড অফ টপিক্যাল ইউজ অফ স্টেরয়েড। স্টেরয়েড ক্রনিক দিলে সেখানে ডিফেন্স মেকানিজম নষ্ট হয়ে যায়। যে ডিফেন্স মেকানিজম গুলোর কথা বললাম, অকুলার সারফেস ডিফেন্স মেকানিজম, এদের ডিসরাপশন হয়ে গেলে তখন কর্নিয়াল আলসার হতে পারে। কন্টাক্ট লেন্স ইউজের সময়, ব্যবহারের সময়, খোলার সময়, হ্যাঁ, কর্নিয়াতে ইনজুরি হতে পারে এবং সেখান থেকে এটা ক্যারাটাইটিস বা কর্নিয়াল আলসার হতে পারে। ইভেন আগেও বলছিলাম যে কন্টাক্ট লেন্সের কারণে অ্যালার্জি কনজাংটিভাইটিসও হইতে পারে। এই যে কর্নিয়াল আলসারের তিনটে স্টেজ, হ্যাঁ, প্রথমে প্রোগ্রেসিভ স্টেজ, তারপরে রিগ্রেসিভ স্টেজ, তারপরে হিলিং স্টেজ। এখন আপনি যদি চিকিৎসা যথাসময়ে শুরু করতে না পারেন, হিলিং স্টেজে গিয়ে হিলিং না হইয়া এটা আরো সিভিয়ার আকার ধারণ করতে পারে এবং পারফোরেশন হইতে পারে, তখন এটা ব্লাইন্ডিং ডিজিজ হয়ে গেল। কমন প্যাথোজেন, এই যে আহ, দেখেন কতগুলো: স্টাফাইলোকক্কাস অরিয়াস, স্টাফাইলোকক্কাস এপিডার্মাইডিস, স্ট্রেপ্টোকক্কাস। সিউডোমোনাস খুব খারাপ জিনিস, একদিনের মধ্যে পারফোরেশন করে দিতে পারে, সিউডোমোনাস এরুজিনোসা। নাইসেরিয়াও খুব ডেঞ্জারাস, বাট লেস কমন। ইভেন করেনি ব্যাকটেরিয়াম হইতে পারে, মোরাক্সেলা, নকার্ডিয়া, এগুলা অকুলার প্যাথোজেন। অকুলার প্যাথোজেন। কিভাবে আপনি একটা কেরাটাইটিস বা কর্নিয়াল আলসার ডায়াগনোসিস করবেন? প্রথমেই কথা হলো হিস্ট্রি। হিস্ট্রিতে কতগুলা জিনিস দেখবেন। বয়স একটা ফ্যাক্টর, তার কোনো ডিজিজ আছে কিনা, তার কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা, তার জেনারেল হেলথ কেমন, ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু কর্নিয়াল আলসার, কেরাটাইটিস, কনজাংটিভাইটিস, ড্যাক্রিওসিস্টাইটিস এগুলোর রেট বেশি। এরপরে কমপ্লিট অকুলার এক্সামিনেশন, স্পেশালি স্লিট ল্যাম্প এক্সামিনেশন এবং কর্নিয়াল এক্সামিনেশন। ইনভেস্টিগেশনের মধ্যে আপনি অ্যাকর্ডিং টু ইটিওলজি, হ্যাঁ, আপনি ইনভেস্টিগেশন করবেন। ব্যাকটেরিয়াল কালচার সেন্সিটিভ করতে দিতে পারেন, হ্যাঁ, মানে ল্যাক্রিমাল স্যাক প্যাটেন্ট আছে কিনা এটার জন্য এসপিটি করে দেখতে পারেন, স্যাক প্যাটেন্সি টেস্ট। হ্যাঁ, খুব সিম্পল টেস্ট। তারপরে ট্রিটমেন্টের মধ্যে আপনাকে তো, যেহেতু আপনি ইনফেক্টিভ, সুতরাং অ্যান্টিবায়োটিক তো দিতেই হবে। যদি ফাঙ্গাস মনে করেন, কম্বিনেশন অ্যান্টিফাঙ্গাস দিতে পারেন। আর অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিবায়োটিক দুইটাই দিলেন। হ্যাঁ, রেগুলার ফলো আপ করতে হবে। প্লাস ওই যে ডায়াবেটিস আছে কিনা, ডেক্রেসিস্টিটা আছে কিনা, এগুলো দেখতে হবে। সে এখনো কোনো স্টেরয়েড ব্যবহার করছে কিনা, টপিক্যাল স্টেরয়েড ব্যবহার করছে কিনা, কিংবা সিস্টেমিক স্টেরয়েড নিচ্ছে কিনা। কিছু কিছু ডিজিজে অনেক দিন যাবত, যেমন এসএলই, লং কন্টিনিউড স্টেরয়েড খাইতে হয়। আহ, এবং ফলো আপ করতে হবে, ফলো করতে হবে। আমি এই যে হিস্ট্রির মধ্যে যেমন এগ্রিকালচার ট্রমা, সার্জিক্যাল ট্রমা, রিটেইন ফরেন বডি, বিশেষ করে ওয়ার্কশপে যারা কাজ করে, টাইলস মিস্ত্রি যারা, এদের কিন্তু ওই যে ফোর্সফুল ফরেন বডি ইম্প্যাক্টেড ইন কর্নিয়া হয়। কন্টাক্ট লেন্স গেল। আচ্ছা, ক্রনিক ওয়াটারিং উইথ ডিসচার্জ, দ্যাট ইজ ক্রনিক ড্যাক্রিওসিস্টাইটিস। প্রিভিয়াস ওকুলার কোনো ডিজিজ ছিল কিনা,
সিস্টেমিক ইলনেসের মধ্যে ডায়াবেটিস আছে কিনা, ড্রাগের হিস্ট্রির মধ্যে যেমন স্টেরয়েড সে টপিক্যাল অর সিস্টেমিক স্টেরয়েড পাচ্ছে কিনা। আচ্ছা, সিমটম কি থাকবে? পেইন থাকবে, ব্লারিং অফ ভিশন থাকবে, ফটোফোবিয়া থাকবে, আলোর দিকে তাকাইতে পারবে না, আর ডিসচার্জ থাকবে, ডিসচার্জ থাকবে। এখন আপনি ভিজুয়াল অ্যাকুইটি দেখলে দেখবেন ভিজুয়াল অ্যাকুইটি কমে গেছে, লিড ইডিমা আছে, হ্যাঁ, আইল্যাশ ম্যাটেড আছে, কনজাংটাইভা রেডনেস আছে, কেমোসিস থাকতে পারে, কর্নিয়ায় এপিথেলিয়াল ডিফেক্ট থাকতে পারে, যে এপিথেলিয়াল ডিফেক্ট আপনি ফ্লুরোসেন্স স্ক্যান করলে সুন্দরভাবে দেখা যাবে। এগুলা দেখার জন্য আপনার স্লিট ল্যাম্প লাগবে। তো আমাদের দেশে অপথ্যালমোলজিস্টরাই সবাই স্লিট ল্যাম্প ব্যবহার করে না, আপনারা তো আর কেমনে ব্যবহার করবেন? এই জেনারেল প্র্যাকটিসে আমাদের দেশে স্লিট ল্যাম্প কেউ ব্যবহার করেন না, সুতরাং এগুলা স্লিট ল্যাম্প ছাড়া দেখতে পাবেন না। আর আপনারা যখন দেখবেন তখন একেবারে এন্ড স্টেজে চলে যাবে, তখন আর হয়তো আই বলি রক্ষা করা যাবে না। বাট নাও ডেজ এত ভালো ভালো অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল পাওয়া অ্যাভেলেবেল, যে সময় মতো ট্রিটমেন্ট শুরু করলে আইবল সেফ হয় এবং ভীষণও সেফ হয়, ভীষণও সেফ হয়। এগুলো সব সাইন। এই যে এটা এটা কিন্তু এই দেখাইছে সিলিক ল্যাম্পের বিম দিলে কেমন দেখা যাবে। একান্তমা ক্যারাটাইটিস আমাদের দেশে কমন না, এটা কিন্তু একটা প্রোটোজোয়াল ডিজিজ। মার্জিনাল ক্যারাটাইটিস এটা হচ্ছে আহ, একটা বার্ধক্যজনিত ডিজিজ। ইনভেস্টিগেশন শুরুতে আপনি ফ্লোরোসেন্ট ডাই টেস্ট করলে এপিথেলিয়াল ডিফেক্ট পাওয়া যাবে, স্যাক প্যাটার্সি টেস্ট করলে আপনি স্যাক ব্লক পাইতে পারেন, চোখের প্রেসার দেখলে চোখের প্রেসার বেশি বা কম পাইতে পারেন। আর ভিতরে চোখের ভিতরে রেটিনা ভিট্রাসে কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য বি স্ক্যান, দ্যাট ইজ আলট্রাসোনোগ্রাফি অফ দি আই বল করা যাইতে পারে। আই বল, রিটেন ফরেন বডি আছে কিনা, অনেক সময় ফোর্সফুল ফরেন বডি আপনার একদম রেটিনা বা ভিট্রাস পর্যন্ত চলে যায়, বিশেষ করে গানশট ইনজুরিতে। হ্যাঁ, শুরুর ইনভেস্টিগেশন গুলো কিরকম হবে, যেমন কনজাংটিভাল স্ক্র্যাপিং করবেন, একটা হলো স্টেইনিং আর একটা হলো কালসার। তারপরে যদি হিলিং না হয় তাইলে আমরা অনেক সময় বায়োপসিও করে দেখি, বায়োপসি করে দেখি। হ্যাঁ, আবার অনেক সময় দেখেন যে কালচারে কিছুই আসলো না, কিছুই আসলো না। ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট হলো তো, হ্যাঁ, অ্যাকর্ডিং টু ইটিওলজি ট্রিটমেন্ট দিবেন। আর টপিক্যাল এর পাশাপাশি অনেক সময় সিস্টেমিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল দিতে হয়, ব্যথা থাকলে ব্যথার ওষুধ দিতে হয়। আবার আহ, ব্যথার ওষুধ আমরা সাধারণত প্যারাসিটামল দেই। তারপরে এনএসআইডির মধ্যে যেমন আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক কিংবা কিটোরোনাক দিয়ে থাকি, কিটোরোনাক দিয়ে থাকি। আর কর্নিয়াল আলসারে আরেকটা জিনিস ব্যবহার করা হয় অ্যাট্রোপিন আই ড্রপ। এটা দিলে পরে সিলিয়ারি স্পজম বন্ধ হবে, সিলিয়ারি মাসেল রেস্টে থাকবে, ব্যথা কম হবে। এই মেডিকেল ট্রিটমেন্ট যেটা বললাম। অ্যান্টিবায়োটিক মনোথেরাপি, মনোথেরাপি দেওয়া যায়। হ্যাঁ, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। তারপরে হলো ব্রড স্পেকট্রাম, বেট্রোসাইডাল বেট্রোস্টিল, সবই আপনি এখানে দিতে পারেন টু সেভ আই। অ্যান্টিবায়োটিক অনেক সময় সাবকনজেক্টিভালও দেওয়া হয়, ইন্ট্রাভিট্রালও দেওয়া হয়। আর এই যে ব্যথা বন্ধ করার জন্য সাইক্লোপেন্ডিলেট, হোমাট্রোপিন, ইট্রোপিন, এগুলা দেওয়া হয়। এটাতে ব্যথা কমে, সিলিয়ারি মাসেল স্পাজম কমে, প্লাস পোস্টার সাইনেকিয়া প্রিভেন্ট হয়। কখনো কখনো সিস্টেমিক অ্যান্টিবায়োটিক লাগে, বাট খুব ইফেক্টিভ না। কারণ কর্নিয়া হইল অ্যাভাসকুলার স্ট্রাকচার, এখানে টিয়ার ফিল্মের সাথে সামান্য কিছু অ্যান্টিবায়োটিক যায়, যেটা আসলে খুব বেশি ইফেক্টিভ না। কিন্তু তারপরেও আমরা ভিগোরাস ইনফেকশন হইলে আমরা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি।
যদি অ্যাকোয়াস অ্যাকোয়াস হিউমার কিংবা ভিট্রাস এফেক্টেড হয় তাহলে ইন্ট্রাভিট্রাল ইনজেকশনও দেওয়া হয়। ভিট্রাস ট্যাপিং করে ভিট্রাস কালচার করা হয় এবং ইন্ট্রাভিট্রাল ইনজেকশন দেওয়া হয়। এই যে বিভিন্ন স্টেজে ফাইনালি ফাইনালি ক্যারাটোপ্লাস্টি, এটা কিন্তু ক্যারাটোপ্লাস্টি থেরাপিউটিক ক্যারাটোপ্লাস্টি করা হয়, বাট রেজাল্ট ইজ নট গুড। আলটিমেটলি এই যে স্কার হয়ে যায়, স্কার হয়ে গেলেও একটা পর্যায়ে পর্যন্ত তাকে ক্যারাটোপ্লাস্টি করা যায়। এটা এটা যেমন ক্যারাটোপ্লাস্টি করলেও লাভ হবে না, কারণ তার ভাস্কুলারাইজেশন আছে, এটা ভাস্কুলারাইজেশন আছে। কমপ্লিকেশন হয়তো আলটিমেটলি পারফোরেশন পর্যন্ত হইতে পারে, অথবা হিলড উইথ স্কারিং অ্যান্ড ভাস্কুলারাইজেশন। তাইলে টেক হোম মেসেজ কি হবে? আপনার একটা কর্নিয়া আলসারের পেশেন্ট পাইলে আপনি ট্রিটমেন্ট করলে এটা হিল আপ হয়ে গেল। দুইটা ভাবে হইতে পারে, একটা হইতে পারে উইথ আলসার আর একটা হইতে পারে উইদাউট আলসার, উইদাউট স্কার। কর্নিয়াল আলসারে আপনি সময় মতো ট্রিটমেন্ট করলে একেবারে স্কার ছাড়াই এটা হিল আপ হইতে পারে, আবার উইথ স্কার। আর যদি তারও পরে যায় তাইলে পারফোরেশন এবং ব্লাইন্ড হতে পারে। ফাঙ্গাল কর্নিয়াল আলসার একটা আলাদা এন্টিটি, যেখানে ফাঙ্গাস দিয়ে সাধারণত ওই যে বলছি ভেজিটেটিভ ট্রমা, ট্রমা উইথ লিপ, ট্রমা উইথ পেডিগ্রেইন, হ্যাঁ, তখন এটা ফাঙ্গাল কর্নিয়াল আলসার হয়। ফাঙ্গাল কর্নিয়াল আলসারের বৈশিষ্ট্য তেমন বিশেষভাবে বোঝা যাবে না, আপনাকে শুধু হিস্ট্রি থেকে নিতে হবে। হ্যাঁ, এবং সাধারণত আমরা এইসব ক্ষেত্রে বোথ অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিবায়োটিক দুইটাই একত্রে ব্যবহার করি। এটির পরে কোনো লাভ নেই, এটা শুধু অপথ্যালমোলজিস্টের জন্য। এখানে আবার সামারাইজ করলে হিস্ট্রি অফ ট্রমা যদি থাকে, কি কি থাকতে পারে: সার্জিক্যাল ট্রমা, অ্যাক্সিডেন্টাল ট্রমা, এগ্রিকালচার ট্রমা, কন্টাক্ট লেন্স। এই যে ক্রনিক ওয়াটারিং উইথ ডিসচার্জ, এটা কিন্তু ক্রনিক ডায়াগনোসিস্টাইটিস। প্রিভিয়াস ওকুলার ডিজিজ, ইলনেসের মধ্যে ডায়াবেটিস মেলিটাস। আচ্ছা, ফাঙ্গাসে অনসেটটা খুব স্লো হয় এবং পেইনও ইনিশিয়ালি কম থাকে, পরে হ্যাঁ সবকিছুই ভিগোরাস হয়ে যায়, ফটোফোবিয়া হয়, ব্লাড ভিশন হয়, ওয়াটারিং, ডিসচার্জ সবই থাকে। এই সিমটম দিয়ে আপনারা সাধারণত কোনটা ব্যাকটেরিয়াল, কোনটা ভাইরাল, কোনটা ফাঙ্গাল এটা ডিফারেন্সিয়েট করতে পারবেন না। তবে আলসার হইলে বেটার এটাকে আপনি রেফার করে দিবেন। এই যে বিভিন্ন স্টেজে তার কর্নিয়ার চেহারা এরকম হবে, এরকম হবে। এটার মধ্যে কিন্তু হাইপোপয়ন আছে, দ্যাট ইজ পাস ইন অ্যান্টেরিয়র চেম্বার হাইপোপয়ন। ফাঙ্গালের কিছু ড্রাগের নাম করতে পারেন। এই যে অ্যাম্ফোটেরসিন বি, নেটামাইসিন খুব অ্যাভেলেবল এবং খুব বেশি দাম না। আপনি যদি ফাঙ্গাল অরিজিন চিন্তা করেন, ভেজিটেটিভ ট্রমা, গাছের ডাল, গাছের পাতা, কৃষিকাজ করতে গিয়ে কোনো ট্রমা লাগবে, তখন আপনি নেটামাইসিন একটা দিতে পারেন। ইট মাস্ট বি ইন ফ্রিকোয়েন্ট ডোজেস, দ্যাট ইজ আওয়ারলি, 2 আওয়ারলি এরকম দিতে হবে। এই একটা খুব অ্যাভেলেবেল পাবেন ড্রপ। আর অয়েনমেন্টের মধ্যে এই যে ফ্লুকোনাজল পাওয়া যায়, ফ্লুকোনাজল, কিটোকোনাজল এগুলো পাওয়া যায়। নেটামাইসিন খুব কমন, আমাদের দেশের অনেক কোম্পানি এখন করে। বাকিগুলা কস্টলি পাবেন না। অ্যাম্ফোটেরাসিন বি কিন্তু ইনজেকশন, ইনজেকশন ভেঙে তাকে তৈরি করে দিতে হয়, এটা জানার দরকার নেই। শুধু নেটামাইসিন 5%, নেটামাইসিন আই ড্রপ, এইটা লিখে রাখতে পারেন। আর ফ্লুকোনাজল, এই দুইটা অ্যাভেলেবেল। মেডিকেল থেরাপি ফেল করলে সার্জিক্যাল থেরাপি এবং আলটিমেটলি ক্যারাটোপ্লাস্টি, মানে কর্নিয়া ট্রান্সপ্লান্ট। তাহলে কি হবে? কর্নিয়া অপাসিটি হইয়া হিলাপ হইতে পারে, থিনিং হইয়া ডেসেমেটোসেল হইতে পারে, পারফোরেশন হইতে পারে,
অ্যাক্টেশিয়া মানে আইরিশ এবং সিলিয়ারি বডি ফরওয়ার্ড বাল্ডিং হয়ে যেতে পারে, কর্নিয়াল ফিস্টুলা হতে পারে, এন্ডোপথ্যালমাইটিস অর্থাৎ চোখের ভিতরে যা কিছু আছে সব ইনফ্লেমড হইল, এন্ডোপথ্যালমাইটিস। বাট দ্যাট ইজ চোখের ভিতরে বলতে স্ক্লেরার মধ্যে। আর যখন এটা স্ক্লেরাতেও ইনফ্লামেশন হবে তখন সেটাকে বলা হবে প্যানঅপথ্যালমাইটিস। প্রগনোসিস তো আগেই বলা হয়েছে। এই যে আর্লি ডায়াগনোসিস ট্রিটমেন্ট করতে পারলে ইটিওলজি যাই হোক কর্নিয়াল আলসার হিল আপ হয়। নেক্সট আরেকটা রেড আই ডিজিজ, দ্যাট ইজ ইউভিআইটিস। ইউভিআইটিস মানে হলো ইনফ্লামেশন অফ দি ইউভিয়া। ইউভিয়ার তিনটা পার্ট থাকে, আইরিস, সিলিয়ারি বডি অ্যান্ড করয়েড। এইটাকে বলা হয় ভাস্কুলার কোট অফ দি আইবল। এবং এখানে ইনফ্লামেশন হইলে আইরিশে হইলে আইরিশে বসে থাকে না, সে সিলিয়ারি বডিকে এফেক্ট করে, ইভেন করয়েডকে এফেক্ট করে। সেই জন্য আমরা এখন আর আইরাইটিস, সাইকাইটিস, করাইটাইটিস এগুলোর মধ্যে না বলে অনেক সময় ডিফারেন্সিয়েটও করা যায় না, এবং আমরা অনেক সময় একত্রে বলি ইউভিআইটিস। সেই ইউভিআইটিস এর মধ্যে আবার বলে অ্যাকিউট, ক্রনিক, আবার বলে রিকারেন্ট বা ইন্টারমিডিয়েন্ট, আবার আরেকটা বলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। হ্যাঁ, এখানেও আবার একটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অথবা ইন্টারমিডিয়েট এই ভ্যারাইটির হইতে পারে। এই যে অ্যান্টেরিয়র, ইন্টারমিডিয়েট, পোস্টেরিয়র, আর সবগুলো যদি একত্র হয় তাহলে বলে প্যান ইউভেটিস। আবার ক্লিনিক্যালি এটাকে অ্যাকুইট ক্রনিক দুই ভাগে ভাগ করা যায়। প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন বলে গ্রানুলোমাটাস, নন গ্রানুলোমাটাস। গ্রানুলোমাটাস বলতে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। আপনারা প্যাথোলজি যদি একটু রিক্যাপিচুলেট করেন, গ্রানুলোমাটাস ইনফেকশন হয় সাধারণত টিউবারকুলোসিস, লেপ্রোসি, সিফিলিস, সার্কোইডেসিস, এইগুলা গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। এটা সাধারণত ক্রনিক টাইপের হয়, এবং প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন ছাড়া এগুলো আসলে ডায়াগনোসিস করা যায় না। আবার কিছু ইটোলজিক্যাল আপনার এই যে ব্যাকটেরিয়াল, ভাইরাস এগুলো দিয়ে হইতে পারে, এইটাকে ইনফেক্টিভ ইউভিআইটিস বলে। আবার নন ইনফেক্টিভ বলে। কতগুলা ডিজিজ, আর্থ্রাইটিস, এসএলই, তারপরে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এগুলোর সাথে ইউভিআইটিস কমপ্লিকেশন হিসাবে থাকে। এই যে কমন গ্রানুলোমাটাস কজ হলো টিউবারকুলোসিস, সিফিলিস, সার্কাইডোসিস, লেপ্রোসি। বককয়না হারারা ডিজিজ আমাদের দেশে সাধারণত অত বেশি কমন না। সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিস, আপনার এক চোখে ইনজুরি হয়েছে, পারফোরেশন হয়ে আইরিশ প্রোলাপস হয়েছে, এটা যদি প্রপারলি এবং প্রপার টাইমে ম্যানেজমেন্ট করা না হয় তাহলে আদার চোখে ইউভিটিস ডেভেলপ করতে পারে, যেটাকে বলছে সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিস। আপনারা আঘাত লাগছিল ডান চোখে, এখন বাম চোখেও এই আঘাতের জন্য ইউভেটিস ডেভেলপ করলো, তাকে বলে সিম্প্যাথেটিক অপথ্যালমাইটিস। আর হারপিস সিমপ্লেক্স, হারপিস জোস্টার দিয়েও হতে পারে। এখানে জিনিস হবে ডিটেইলড, আপনার হিস্ট্রি নিতে হবে, কি কি থাকবে। পেইন, ফটোফোবিয়া, ব্লাইং অফ ভিশন। যদি করয়েডাইটিস থাকে তাইলে ফ্লোয়েডার্স থাকবে, বলবে যে চোখের সামনে কালো কালো দেখি, অনেক জিনিস দেখি। ফিভার থাকতে পারে, কফ থাকতে পারে, শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে। হ্যাঁ, আর হইলো প্রিভিয়াস হিস্ট্রি অফ সেম অ্যাটাক হইতে পারে। ইট ইজ রিকারেন্ট ডিজিজ, তো হয়তো আগে এরকম কোনো হিস্ট্রি আছে কিনা এটা জানা যাবে। হুম, কনজাংটিভা এরকম সিলে, এটাকে বলে সিলিরি কনজেশন। আমরা আগে যেটা দেখাইছিলাম, সব টোটাল কনজাংটিভা যেটা এফেক্টেড হয় সেটাকে বলে কনজাংটিভাল কনজেশন। আর এরকম লিম্বাসের চারিদিকে যদি বেশিরভাগ কনজেশন হয় তাকে আমরা বলি
সিলিয়ারি কনজেশন। সিলিয়ারি কনজেশন সাধারণত এই যে ইউভেটিস অথবা কর্নিয়াল আলসারেই বেশি হয়। এখানে একটা জিনিস একটু দেখতে পারেন, এটা পোস্টার সাইনেকিয়া, অর্থাৎ এখানে আইরিশ লেন্সের অ্যান্টিরিয়র সারফেসে অ্যাডারেন্ট হয়ে গেছিল। তো পরে যখন এটা ড্রপ দিয়ে ডাইলেট করা হইলো তখন এটা ডাইলেট হয়ে গেল, পিপিলটা ডাইলেট হয়ে গেল, বাট এই যে মার্জিনটাতে কিছু পিগমেন্ট থেকে গেল। এটা অনেক সময় ট্রমাতেও হয়। ট্রমাতে তখন আমরা এটার পোস্টার সাইনে গিয়ে বলি না, এটা বলি বসিয়াস রিং। এটা আইরিশটা ওইখানে সিল দেওয়ার মতো, স্টাম্প সিল আমরা কাগজে দেই না, ওইরকম সিল দেওয়ার মতো একটা অ্যাপিয়ারেন্স তৈরি হয়। এগুলা বুঝতে স্লিট ল্যাম্প লাগবে, সেই জন্য এগুলো আমি আর যাচ্ছি না। এটার সাথে সাথে এই যে আরো কি কি থাকতে পারে, কনজাংটিভাইটিস, ফিলেকটেনোলাইসিস, ইন্টারস্টিয়াল ক্যারাটাইটিস, স্ক্লেরাইটিস, এক্সুডেটিভ রেটিনাল ডিটাচমেন্ট এন্ড অপটিক নিউরোপ্যাথি থাকতে পারে। আহ, আপনি যদি গ্রানুলোমাটাস ইনফ্লামেশন চিন্তা করেন, তাহলে টিবির জন্য যা যা টেস্ট আছে সব আপনি করতে পারেন। এখানে আপনি রেস টিএসআর পাবেন, এক্সরে টেস্টে হ্যাঁ পজিটিভ ফাইন্ডিং পাবেন, মন্টক স্ট্রেস কিংবা টিবি কি বলে টিউবারকুলিন টেস্ট করলে এটা পজিটিভ পাওয়া যাবে। এই এই যে এলাইজা টেস্ট ফর টিবি, এটা হলো ফাইনাল ইয়ে। আর কি কি করতে পারেন, একস এবং ভিট্রাস ট্যাপিং করে স্টেনিং, কালচার, পিসিআর এগুলো করতে পারেন। পিসিআর করা হয় যদি ভাইরাস চিন্তা করা হয়। হ্যাঁ, আর ওসিটি এফএফএ এগুলো করা যেতে পারে। নাও অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু, গ্লুকোমা। এখন গ্লুকোমা বলতে আমরা একসময় বুঝতাম, বা আপনারা হয়তো বোঝেন, রেইজড ইন্ট্রাঅ্যাকুলার প্রেসার। আচ্ছা, একটু এখানেও আরেকটা জিনিস সেরে যাই, সেটা হচ্ছে ইউভেটিস এর সাথে কোনো কোশ্চেন আছে কিনা, আপনাদের জানার মতো কোনো না কোশ্চেন আছে স্যার, কি? না স্যার। আচ্ছা, তাহলে গ্লুকোমায় যাচ্ছে। গ্লুকোমা বলতে আমরা বুঝতাম, আমরাও একসময় বুঝতাম এবং আপনারাও এখনো হয়তো বুঝবেন, যে চোখের প্রেসার বাড়লেই সেটাকে গ্লুকোমা বলে, তাই না? গ্লুকোমা বলতে আপনারা কি মনে করেন, কি মনে করেন? রেস্ট ইন্ট্রাকুলার প্রেসার? নো। গ্লুকোমার অনেক রকমের ক্লাসিফিকেশন আছে, অ্যাকিউট, ক্রনিক, ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, ন্যারেঙ্গেল গ্লুকোমা, কনজেনিটাল গ্লুকোমা, ট্রমেটিক গ্লুকোমা ইত্যাদি ইত্যাদি অনেক রকম। কিন্তু প্রেসার রিলেটেড একটা ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? চোখের প্রেসার বেশি এবং তার আদার ফাইন্ডিং যদি গ্লুকোমার পক্ষে থাকে, তাহলে সেটাকে বলতেছে হাইপারটেনসিভ গ্লুকোমা। নর্মাল প্রেসার বাট গ্লুকোমা, ঠিক আছে? তাইলে তাকে বলছে নর্মোটেনসিভ গ্লুকোমা। ইভেন চোখের প্রেসার কম, তারপরে গ্লুকোমা, লো টেনশন গ্লুকোমা। তাইলে গ্লুকোমা কি? এটা একটা প্রেসার রিলেটেড ডিজিজ, যেটা অপটিক নার্ভ ড্যামেজ করে এবং ভিজুয়াল ফিল্ড ভিজুয়াল ফিল্ড কমে যায়। আমরা একটা গ্লুকোমা ডায়াগনোসিসের জন্য তিনটা জিনিস বলি। একটা জিনিস হলো চোখের প্রেসার, দুইটা হয়েছে ভিজুয়াল ফিল্ড চেঞ্জ, আর তিন নম্বর হয়েছে অপথলমোস্কোপিক ফাইন্ডিং। আপনি যদি দেখেন অপটিক ডিস্কে অপটিক ডিস্কের সিডি রেশিও চেঞ্জ, কাপ ডিস্ক রেশিও বেশি হয়ে গেছে। এই তিনটা ফাইন্ডিং মিলে আমরা তখন বলি গ্লুকোমা। শুধু চোখের প্রেসার বললে তাকে আমরা গ্লুকোমা বলি না, বলি ওকুলার হাইপারটেনশন। ওকুলার হাইপারটেনশন। সো শুধুমাত্র শুধুমাত্র চোখের প্রেসার বেশি হলেই গ্লুকোমা হবে, প্রেসার নর্মাল থাকলে গ্লুকোমা হবে না, এমন কথা বলা যাবে না। গ্লুকোমার একটা হয়েছে আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, বাবা মা থাকলে, তাইলে তার ছেলে মেয়েদের
গ্লুকোমা হওয়ার চান্স থাকে। আর একটা হচ্ছে রেশিয়াল, ব্ল্যাক পিপলদের ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা বেশি হয়, ব্ল্যাক পিপলদের। গ্লুকোমা ডায়াগনোসিস করতে হইলে কিছু ইনভেস্টিগেশন লাগবে। যেমন 1 নম্বরে চোখের প্রেশারটা দেখতে হবে, 2 নম্বরে ফান্ডোস্কোপি করতে হবে বা অপথ্যালমোস্কোপি করে তার সিডি রেশিও নির্ণয় করতে হবে। সিডি রেশিও বেশি হইলে পারলে তখন আর দুইটা ইনভেস্টিগেশন এখন আমরা করি। একটা করি ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস, আর একটা করি ওসিটি, ওকুলার কোয়ারেন্স টোমোগ্রাম। এটা দিয়ে আমরা সাধারণত গ্লুকোমা ডায়াগনোসিস করি। ডায়াগনোসিস হইলে এটার 2 রকমের ম্যানেজমেন্ট আছে, মেডিকেল ম্যানেজমেন্ট আর হলো সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট, বাকি জীবন সারা জীবন তাকে অ্যান্টি গ্লুকোমা ড্রাগ দিয়ে যেতে হবে। এটার মধ্যে আছে পাইলোকার্পিন, টিমোলল, তারপরে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের মধ্যে কতগুলো আছে, ল্যাটানোপ্রোস্ট, ট্রাভাপ্রোস্ট, এরকম অনেকগুলো জিনিস আছে, ব্রিনজোলামাইড। তারপরে টপিক্যালি এরকম অনেকগুলা জিনিস আছে যেগুলো দিলে, বাট আপনারা সাধারণত এগুলা দিতে যাবেন না। কারণ হলো খুব সিম্পল এবং ভালো ড্রাগ হইল টিমোলল মেলিয়েট, 0.25 থেকে 0.5% আছে, বাট এটারও কতগুলো সাইড এফেক্ট আছে। যেমন কারোর যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা অথবা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ থাকে আর তাকে যদি আপনি টিমোলল দিয়ে দেন, তাহলে তার অ্যাকিউট অ্যাজমেটিক অ্যাটাক হবে। ঠিক আছে? তো যদি মনে হয় তাহলে গ্লুকোমা মনে হইলে এটা রেফার করাই উত্তম। কারণ ইনভেস্টিগেশন করে এটাকে কনফার্ম করে তারপরে ট্রিটমেন্ট শুরু করতে হবে, শুরু করতে হবে। এই এখানে অনেক কথাবার্তা লিখে রাখছিলাম, কিন্তু সময়ের অভাবে তো বলতেও পারতেছি না, দেখাতেও পারতেছি না। হ্যাঁ, এই যে সিডি রেশিও যেটা বলি, এই কাপ ডিস্ক রেশিও, এটা এটা তো ফুলটা কাপিং হয়ে গেছে। আর এই যে ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমায়, এখানে অ্যাকুয়াস পাতটা দেখানো ছিল। এই যে এই জায়গাটা ন্যারো হয়ে যায়, এই জায়গাটা, এই জায়গাটা আইরিশ এবং কর্নিয়ার মাঝখানে যে জায়গাটা, এটার নাম হলো অ্যান্টিরোড চেম্বার, এটা ন্যারো হয়ে যায়। এই যে এটাকে শিওস্টনোমিটার বলে। এটা সিম্পল, কিন্তু রুগী শোয়ানোর ব্যবস্থা করতে হবে। তারপরে এই জায়গাটা, এই কর্নিয়ার উপরে অ্যানেস্থেসিয়া দিয়ে এটা টাচ করলে এখানে রিডিং আসবে। আর এটা হচ্ছে অ্যাপ্লানেশন টোনোমিটার, এটা করতে হলে আপনার স্লিট ল্যাম্প লাগবে। এই যে সিডি রেশিওটা আপনি দেখেন, এই যে টোটালটাকে বলে ডিস্ক, আর এই যে সোনালী অংশটাকে এটাকে বলে হ্যাঁ, কাপ আর ডিস্কের রেশিও এটা 0.8-এর মতো হবে। আবার এটা হয়তো 0.6 হবে কাপ, আর এটা হলো ডিস্ক। দুইটার রেশিও দুইটাই গ্লুকোমা। ফ্যাকোমরফিক গ্লুকোমা। ফ্যাকো মানে কি? ফ্যাকো মানে লেন্স, লেন্সের কারণে যে গ্লুকোমা, লেন্সের মরফোলজির কারণে। ক্যাটারাক্ট হয়ে যদি হাইপার ম্যাচিউর হয়ে যায়, তখন এই যে ফ্যাকোমরফিক এবং ফ্যাকোলাইটিক দুইটা গ্লুকোমাই হইতে পারে। কনজেনিটাল গ্লুকোমা, বুপথ্যালমাস। আপনার যদি চোখ বড় বড় এবং সাদা দেখেন বাচ্চাদের, এটা খুব আর্জেন্ট, আপনি পাঠিয়ে দিলে অপারেশন করে তার নর্মাল সাইট রক্ষা করা সম্ভব। বাট দেরি হয়ে গেলে আর কর্নিয়াটা নষ্ট হয়ে যায়, ইনিমা হয়ে নষ্ট হয়ে যায়। এই যে গ্লুকোমার কত ঔষধ এখানে আছে, অনেক ঔষধ আছে।
দেশি বিদেশি অনেক ঔষধ। এই যে কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটরের মধ্যে অ্যাসিটাজোলামাইড, মেথাজোলামাইড এগুলো আছে। আর টপিক্যালি আছে ডরজোলামাইড, ব্রিনজোলামাইড। হ্যাঁ, এগুলা ড্রপ হিসেবেও ব্যবহার করা যায়, অ্যাড্রেনার্জিক ড্রাগ। তারপরে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের মধ্যে লেটারপ্রোস্ট, ট্রামোপ্রোস্ট, বিমাটোপ্রোস্ট, ইউনোপ্রোস্টন। আবার কিছু আছে কম্বিনেশন, কোজপ্টের মধ্যে টিমোলল এবং ডরজোলামাইড, দুইটার কম্বিনেশন। হাইপার অসমোটিক এজেন্ট, অ্যাকিউট রাইজ অফ আইওপি হয়েছে, তাৎক্ষণিকভাবে যদি কমাইতে চান তাইলে আপনাকে অসমোটিক ডায়োরেটিক ব্যবহার করা হয়, হাইপার অসমোটিক এজেন্ট। হ্যাঁ, এই আমরা ম্যানিটল আইভি ইনফিউশন দেই, রেপিডলি ম্যানিটল দিলে পরে আইওপি কমে যায়। কিন্তু সেক্ষেত্রে আপনার কয়টা জিনিস করতে হবে, তার হার্টে কোনো প্রবলেম আছে কিনা, রেনাল ফেলিওর আছে কিনা, এটা দেখতে হবে। আমরা একটোপিয়ন এন্ট্রোপিয়ন সেদিন কিছু আলোচনা করছিলাম, আজকে আর না করি তাইলে। এর মাঝখানে কিছু জিনিস বাকি রয়ে গেল, সেটা হইল রিফ্র্যাক্টিভ এরর। রিফ্র্যাক্টিভ এরর বলতে আমরা বুঝি চোখের রিফ্র্যাক্টিভ মিডিয়া আছে তিনটা: কর্নিয়া, লেন্স এবং ভিট্রিয়াস। হুম, এখন নর্মাল ইমেট্রোপিয়া আমরা কাকে বলি? ইমেট্রোপিয়া বলি যদি অসীম দূরত্ব থেকে, এই অসীম দূরত্ব হইল 6 মিটার বা তার বেশি থেকে দূরত্ব থেকে যদি কোনো রে আসে চোখে কর্নিয়ার উপরে পড়ে এবং সে যদি রেটিনার উপরে ফোকাস করতে পারে, তাইলে সেটা হলো ইমেট্রোপিয়া। দ্যাট ইজ তার ভিশন 6/6 উইদাউট এনি কারেকশন। যদি এটা রেটিনার সামনে পড়ে, ফোকাসটা যদি রেটিনার সামনে হয়, তাহলে আমরা তাকে বলি মায়োপিয়া। মানে তার এক্সিয়াল লেন্থ অফ দি আইবল ইজ মোর, এবং এটা রেটিনার উপরে ফোকাস করতে পারে না, সুতরাং তার চোখের পাওয়ার হয় মাইনাস। কন্ডেন্সিং লেন্স দিয়ে আমরা রেটিনা পরে ফেলি। আর একটা হলো হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া মানে হলো আইবলটা খুব ছোট, আপনার রেটা গিয়ে ফোকাস করতেছে বিহাইন্ড দি রেটিনা। তা আমরা এটাকে, হ্যাঁ, প্লাস লেন্স দেই যাতে করে এটা রেটিনার উপরে ফেলতে পারে, যার যতটুকু লাগে ততটুকু। এটা হলো হাইপারমেট্রোপিয়া। আর একটা জিনিস আছে অ্যাস্টিগম্যাটিজম, অর্থাৎ কর্নিয়ার দুই মেরিডিয়ান সমান না, একটা বেশি কার্ভ একটা কম কার্ভ। হ্যাঁ, সেখানে আমরা সিলিন্ডার লেন্স ব্যবহার করি, যে ডিগ্রিতে তার কার্ভেচার কম সেখানে, অথবা যে ডিগ্রিতে কার্ভেচার বেশি সেখানে। এটা হলো অ্যাস্টিগম্যাটিজম। আর একটা হলো প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়া মানে হলো বয়সের জন্য তার অ্যাকোমোডেশন কমে যায়, আমরা 40 বা তার আশেপাশে আসলে এই প্রবলেম গুলা দেখা দেয়, তখন আমরা তাকে রিফ্র্যাক্টিভ কারেকশন দেই। সাধারণত ওই যে একটা ফর্মুলা দিয়েছিলাম, 40-তে 1, 45-এ 1.5, 50-তে 2, 55-এ 2.5 এবং তার অ্যাবভ 2.5, 55 অ্যান্ড অ্যাবভ। এখন আরেকটা টার্ম এখানে আমাদের আসছিল, অ্যামব্লায়োপিয়া। হোয়াট ইজ অ্যামব্লায়োপিয়া? অ্যামব্লায়োপিয়া মানে হলো অলস আই। আমাদের একটা নিউবর্ন বেবি যখন ডেভেলপ করে, মানে পৃথিবীতে আসে,
তখন তার ম্যাকুলার ডেভেলপমেন্টের জন্য তার চোখের উপরে রে পড়তে হয়। চোখের উপরে বলতে ম্যাকুলার উপরে যদি না পড়ে কোনো কারণে, তাইলে চোখটা অলস হয়ে যায়, পরবর্তীতে আর ওই চোখে সে দেখবে না। এটাই হলো অ্যামব্লিওপিয়া। অ্যামব্লিওপিয়া হইতে পারে কর্নিয়াল অপাসিটির কারণে, লেন্টাল অপাসিটির কারণে, রিফ্র্যাক্টিভ এররের কারণে। তার রেটিনার পিছনে রে পড়তেছে, সে দেখতেছে না, দেখার ইচ্ছাও তার থাকে না। আর একটা হলো যদি স্কুইন্ট থাকে, চোখ বাঁকা, অতএব রে গিয়ে আর রেটিনার উপরে পড়লেও সেটা ম্যাকুলার উপরে পড়ছে না। সুতরাং স্টিমুলাস ডিপ্রাইভেশন অ্যামব্লিওপিয়া ডেভেলপ করে যায়। অ্যামব্লিওপিয়া ডেভেলপ করলে এটা আপনি যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে পারেন, সেখানে যেহেতু ম্যাকুলায় ফোকাস হচ্ছে না, তাকে ফোর্সফুল ম্যাকুলাকে বাধ্য করা হয় দেখার জন্য। নর্মাল আইটাকে প্যাচিং দিয়ে বা প্যাড দিয়ে বন্ধ করে রাখা। এটা অ্যাকর্ডিং টু ডেন্সিটি অফ দি অ্যামব্লিওপিয়া, এটা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ডেইলি এরকম করে বন্ধ করে রাখতে হয়। তাতে দেখা যায় ফোর্স করতে করতে ওই চোখটাই সে আলটিমেটলি দেখে। এই টপিক্স এর মধ্যে আর কিছু বাকি গেল কিনা? স্যার, অপথ্যালমিয়া নিউনেটারাম এটা কি ম্যানেজমেন্ট স্যার? অপথ্যালমিয়া নিউনেটারাম হইল নিউবর্ন বেবির যদি আহ, চোখে বিশেষ করে কনজাংটিভাইটিস ডেভেলপ করে, হ্যাঁ, সেটাকে আমরা অপথ্যালমিয়া নিউনেটারাম বলছি। নিউনেটারাল পিরিয়ড যেটা, দ্যাট ইজ 1 মাসের মধ্যে যদি হয়, হ্যাঁ, তাইলে অপথ্যালমিয়া নিউনেটারাম। অপথ্যালমিয়া নিউনেটারামের একটা মোস্ট কমন কজ হইল গনোকক্কাল ইনফেকশন। এবং এক্ষেত্রে ম্যাটারনাল ইনফেকশন আছে কিনা এটা হিস্ট্রি নেওয়া যেতে পারে। খুব খারাপ কন্ডিশন, ইমিডিয়েটলি চিকিৎসা শুরু করতে হয়। এক সময় আমরা পেনিসিলিন ইনজেকশন পেনিসিলিন ইনজেকশন থেকে ড্রপ তৈরি করে দিতাম। এটা ডেইলি ডেইলি ড্রপ তৈরি করে ব্যবহার করতে হয়। এখন নানা রকম কম্বিনেশন ড্রাগ আছে, এগুলো দিলে আর ওই যে অ্যান্টিবায়োটিক কি বলে পেনিসিলিন ড্রপ প্রিফার করা লাগে না। হ্যাঁ, এখন অনেকটাই কমে গেছে, এখন অনেকটাই কোন- কমে গেছে। কোনটা ড্রপ চয়েস করবো স্যার, সিপ্রোফ্লক্সাসিন না? এটা আহ, ইয়ে সবচেয়ে ভালো হয় সেপ্ট্রা একজন। সেপ্ট্রা একজন তো ড্রপ পাওয়া যায় না, এটা আমরা ড্রপ বানিয়ে দিতে পারি। অথবা এই যে মক্সিফ্লোক্সাসিন, জেন্টামাইসিন, এগুলোর কম্বিনেশন দেওয়া যেতে পারে। এই। স্যার, প্রেগনেন্সিতে মানে অ্যান্টিবায়োটিক যেগুলি আছে কর্নিয়া আলসার হলে, স্পেশালি প্রথম 3 মাস কোনটা পছন্দ করবো স্যার? মাদার প্রেগনেন্ট লেডি, ওনার হয়তো কর্নিয়া আলসার হয়েছে 3 মাসে বাচ্চা পেটে। ক্ষেত্রে আপনি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক মক্সিফ্লোক্সাসিন শুরু করেন। আর সবচেয়ে ভালো হইল এটাকে আপনি স্ক্র্যাপিং করে কালচার সেন্সিটিভ করে দিলেন, দিয়ে স্পেসিফিক ট্রিটমেন্ট। টপিক্যাল অ্যান্টিবায়োটিকে খুব বেশি টেরাটোজেনিসিটি হয় না। টপিক্যাল অ্যান্টিবায়োটিকে সিস্টেমিক অ্যাবজর্পশন যেটুকু হয় তাতে টেরাটোজেনিসিটি হয় না। আপনি যদি সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিতে চান তাইলে তখন একটা সমস্যা। ঠিক আছে, টপিক্যালি বেশি। স্যার, জি। আমরা তো জিপি চেম্বারে স্যার ব্লাড প্রেশার তো এমনি মাপি রুগী, জি। কিন্তু চোখের প্রেশারটা মাপবো কেমনে স্যার? মানে এটা কখন সন্দেহ করবো? এখন চোখের প্রেসার মাপতে হইলে আপনার ওই চোখের প্রেসার মাপার একটা যন্ত্র থাকতে হবে। তারপরে আপনি একজন অপথ্যালমোলজিস্টের কাছে গিয়া আপনি ওই যন্ত্রের ব্যবহার শিখতে পারেন। আপনি শিয়াস টনোমিটার, দাম বেশি না, এখন মনে হয় 8-10 হাজার টাকা দাম। এটা আপনি আপনার চেম্বারে যদি বেড থাকে তাহলে সবাই আপনি করতে পারেন, সবাই আপনি করতে পারেন। হলো প্যাশেন্ট স্যার।
শুয়ে থাকলো চিত হয়ে, দুই চোখে দুই ফোঁটা ওই যে সারফেস অ্যানেসথেসিয়া দিলেন, অ্যানেসথেসিয়া দিলেন, 5 মিনিট পরে শিয়াস্টনোমিটার ওই যে কর্নির উপরে ধরলে ওই যে যেটা দেখাইছিলাম, আমি একটু পিছনে গেলে ছবিটা আপনাকে দেখাইতে পারি। কিন্তু এটা আপনাকে শিখে নিতে হবে কোথাও থেকে। এই যে এই জিনিসটা হলো শিয়াস্টনোমিটার, দাম বেশি না, এটা দিয়ে আপনি করতে পারেন, করতে পারেন। তবে সবচেয়ে ইয়ে কি, আপনি পেশেন্টকে নিচের দিকে তাকাইতে বলবেন। তাকাইতে বলে আপনি লিডের উপর দিয়ে যদি চোখের আই বলের উপরে টাচ করেন, তাহলে আপনার একটা অনুভূতি হবে যে এই লোকটার প্রেশার বেশি নাকি কম। ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে যদি আপনি দেখেন, তাইলে এটা একটা অনুভূতি হবে যে তার প্রেশার বেশি হইতে পারে। সেক্ষেত্রে আপনি একজন অফথলমিস্টের কাছে যাইতে পারেন। এরকম, এটাকে আমরা বলি ডিজিটাল টোনোমেট্রি। এগুলা একদিন আমার হসপিটালে আসলে আপনি দেখতে পারেন, দেখতে পারেন। যদিও আমার এই মেশিন এখন নাই, অনেক অত্যাধুনিক মেশিন আমাদের, এইটার আমরা এখন ইউজ করি না। এই এইটা কেউ কিনলে, কিনে নিয়ে আসলে আমি ব্যবহার বিধি শিখিয়ে দিতে পারি। স্যার ওই যে আমি আমার লাইফে দেখছি ভান্ডাল ক্যারাটাইটিস ডায়াগনোসিস করার পরে বছরের পর বছর ড্রপ দিচ্ছে, কিন্তু সমাধান তো হয় না স্যার। মানে দেখা যায় চোখ ইসিং থাকে, ইয়ে থাকে। যেমন আমার এক ডাক্তারের ছেলের আছে, কত ডাক্তার দেখালো কত কি, কিন্তু আসলে ঠিক হচ্ছে না স্যার ভান্ডাল ক্যারাটাইটিস। একটা বয়সের পরে, ওইটা তো বলছি যে আপনি, প্রথম কথা হইলো তার সোর্স কি আপনি জানেন না। অ্যালার্জির যে সোর্স কি সেটাই আপনি ফাইন্ড আউট করতে পারেন নাই। এটা ফাইন্ড আউট করতে পারলে ওইটাকে এলিমিনেট করলে ইট ইজ ভেরি ইজি, ইট ইজ ভেরি ইজি। এখন মনে করেন আহ চিংড়ি মাছ বা রুই, কি বলে, গরুর মাংসে কারো অ্যালার্জি, সে চিংড়ি মাছও খাচ্ছে বা গরুর মাংসও খাচ্ছে, আপনি কিভাবে তার অ্যালার্জি বন্ধ করবেন? করা যাবে? করা যাবে না। এখন ইটিওলজি, যেমন আমার ছেলে, তার হইলো হাউস ডাস্ট, এই বাসার মধ্যে বই টই পুরান কাপড় চোপড় নাড়াচাড়া দিলে তার হাঁচি কাশি হয়, চোখ লাল হয়ে যায় এবং অনেক সময় শ্বাসকষ্ট হয়। এই জন্য সে এখন একটু বড় হয়েছে, মাস্টার্স পরে এরকম কাজ হইলে এখন আহ পেঁপেতে, তার খাবারের মধ্যে পেঁপেতে অ্যালার্জি, সে পেঁপে খায় না, চিংড়ি মাছ খায় না, বাকি কোথাও তার সমস্যা নাই। এখন এটা যদি ছেলে খুব ইয়ে হয়, তাইলে, এবং বাবা মা যদি খুব কনসাস হয়, তাইলে ইটিওলজি বের করতে পারে। ইটিওলজি বের করতে না পারলে কোনো ঔষধ আপনাকে এটা কিভাবে ঠেকাবে? কোনোভাবেই ঠেকাইতে পারবেন না। স্যার আপনি অ্যালার্জি যদি, অ্যালার্জি কনজাংটিভাইটিস স্যার। জি, এখন তো সোডিয়াম গ্লাইকেট এদিকে বেশি পাওয়া যায় না দিনাজপুরে স্যার। ওই না ইয়ে দেওয়া সোডিয়াম, যাবে? আপনি ওই যে অলোপাটাডিনই ব্যবহার করেন। এখন যতগুলা অ্যান্টি অ্যালার্জিক ঔষধ আছে তার মধ্যে অলোপাটাডিনই ভালো, এবং এটা 3টে স্ট্রেংথ আছে। আর স্যার ওই যে মানে কিটো টিপেন মানে মাসাল স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা যায় কিনা? কিটো টিপেন ড্রপ, অ্যালারি ড্রপ। আহ, কিন্তু আবারও ওই কথাই বলছি, কোনোটাই যে খুব বেশি ইফেক্টিভ তা কিন্তু না। আপনি অ্যালার্জেনও সাপ্লাই দিয়ে দেবেন, আবার অ্যান্টি অ্যালার্জিক ড্রপ দিবেন, তা হবে না। এটার বেস্ট ওয়ে হইল টু ইলিমিনেট অ্যালার্জেন। অ্যালার্জেন যদি প্রিভেন্ট করতে না পারেন, তাহলে আপনি ড্রপ দিবেন, যতক্ষণ ড্রপ ততক্ষণ, আবার সে ড্রপ বন্ধ করলেই রিকারেন্স হবে। স্যার এরকম রুগী আমি পাইছি স্যার, গোসল করলেই চোখ লাল হয়, পরে হ্যাঁ, এমনি হ্যাঁ, ঠিক হ্যাঁ, হয়ে যায়। হ্যাঁ, এগুলো এটা কিছু কি করার করে? নেই, এগুলো কিছু করার নেই, এগুলো কিছু করার নেই। ওই পানির মধ্যেই এমন জিনিস আছে যেটাতে তার রেডনেস হয়। ঢাকার ওয়াসার পানিতে তো এটা প্রচুর প্রচুর পাওয়া যায়, প্রচুর পাওয়া যায়। এটা তাকে চেষ্টা করতে হবে চোখের ভিতরে গোসলের সময় যেন পানি না যায়।
এরকম কিছু আর কি। আমরাও পাই। বিশেষ করে নদী পুকুরের পানি হইলে এটা বেশি হয়। টিউবওয়েল পানি আহ, কিছুটা বেটার। ডাইরেক্ট ডিপ টিউবওয়েলের পানি যদি হয় এটা কিছুটা বেটার। সাপ্লাইয়ের পানিও খারাপ, নদী পুকুর খাল বিলের পানি আরো খারাপ। আর স্যার ইউবিআইটি স্যার, এখানে জি। ওই ওরাল এস্টিমেট কতদিন দেওয়া যাবে স্যার, যদি কনফার্ম? ইউভিটিসি তো টপিক্যাল স্টেরয়েডই আমরা দিতে বলি। টপিক্যাল স্টেরয়েড দিতে বলি, যদি সিস্টেমিক স্টেরয়েড লাগে তাহলে 10 দিন পর্যন্ত ট্যাপারিং ছাড়া দেওয়া যাবে। 1 মাস পর্যন্ত আপনি আস্তে আস্তে ট্যাপারিং করে দিতে পারেন। 1 মাস পর্যন্ত, প্রোভাইডেড দ্যাট তার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার যদি না থাকে, অন্য কোনো ইনফেক্টিভ ডিজিজ না থাকে, তাইলে আপনি দিতে পারেন। থ্যাংক ইউ স্যার, অনেক কোশ্চেন করছেন। হ্যাঁ, না না, ওয়েলকাম। আরো কিছু জানা থাকলে করতে পারেন, আমার সময়ের কোনো ব্যাপার না। আমি বাসায় আছি তো, আপনারা কিছু জানতে চাইলে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আপনি একটা জিনিস খুব ভালো লাগে, আপনি বেশ ভালো কোশ্চেন করেন। সেদিন ওখানেও মোটামুটি কোশ্চেন করছিলেন আপনি। হুম, এটা ভালো। হয়েছে কি, এতগুলো টপিক একসাথে দেওয়া তো, বসে বসে ধীরে ধীরে যে আলোচনা করব সেরকম সুযোগ কম। সবগুলাই আমি একটু টাচ করার চেষ্টা করছি। তবে হ্যাঁ, এটাও ঠিক যে জিপিদের জন্য এর চাইতে খুব বেশি দরকারও নাই। যেটুকু দরকার সেটুকু ইনফরমেশন দিছি, বাকিগুলো কিন্তু আমি অমিট করে গেছি। এখন আপনাদের কতটুকু বেনিফিট হয়েছে আমি জানি না। স্যার খুব ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আজকে উপস্থিতি খুব কম। ডাক্তার বোধহয় আপনারা 2 জন না? স্যার ওই চোখের রুগী হয়তো অনেকে কম পায়। আমার এলাকায় স্যার চোখের রুগী অনেক স্যার। স্যার এটা লাস্টে আমাকে অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ট্রিটমেন্টটা ওই যে ড্রপ বললেন, যদিও আমি এটা খুবই মানে তারপরে একটু জিজ্ঞেস করছি। কনজাংটিভাইটিস, অ্যালার্জিক যেটা। অ্যালার্জিক যেটা, এটা আমি বলছি সবচেয়ে আপনাদের জন্য, জিপের জন্য ভালো অলোপাটাডিন। অলোপাটাডিন। আমি আবার একটু ব্যাকে যাই, আপনারা তাহলে লিখতে পারবেন। লিখে নিলে ভালো হবে। একটু একটু থাকেন। আরো আগে। এটা মনে হয় আপনারা ইয়ে করলে পাবেন। আচ্ছা, এটা রেকর্ড রেকর্ড হয়েছে, আপনারা রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ নিয়ে নিতে ও পারবেন। আচ্ছা। নিয়ে নিলে বসে বসে আজকে যেমন একসাথে অনেকগুলো টপিকস পড়াইছে, আপনি একটা একটা একদিন দেখবেন। জি, জি স্যার, অসুবিধা নেই। আচ্ছা, দেখলে আমি দেখে নেবো। এখান থেকে হুম। আপনি ইনফরমেশন কালেকশন করতে পারবেন। একটু একটু থাকেন। ও, কোন জায়গায় ড্রাগের নামগুলা। আচ্ছা, একটু কাগজে লিখে নেন। স্যার, দিন। অসুবিধা নেই। ও জি স্যার। এল ও, হলো টি জি এ স্যার, হ্যাঁ। ডিএনই অলোপ্যাটাডিন। 3টে স্ট্রেংথে আছে, 0.1%, 0.2% আর 0.7%। 0.1% এটা দৈনিক 3 বার দিবেন। 0.2 আপনি 2 বেলা দিবেন। স্যার, দুই পয়েন্ট টু বেলা পার্সেন্ট 3 টাইম।
না, 0.1% হয়েছে 3 টাইমস, জি। 0.2% হচ্ছে, এটাকে ডাবল স্ট্রেংথ বলে অনেকে। হ্যাঁ, ডিএস, ট্রেড নেম যেটা সেটার সামনে থাকে ডিএস। 0.7%, এটাকে ওরা ম্যাক্স বলে, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম স্ট্রেংথ। এইটার সিঙ্গেল ডোজ, ডেইলি একবার, ডেইলি একবার। 2%টা মিস করছি। ওই যে টিপসের সমস্যা হচ্ছে বলে 0.2% ডিএস যেটা, ওইটা ওইটা কি কতবার? হ্যালো? হ্যাঁ, দুইবার, দুইবার। বিডি ডোজ, বিডি, বুঝতে এখানে স্যার পারছেন? একটু ডিস্টার্ব করতেছে মনে হয়, এই জন্য। ঠিক আছে স্যার, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি এখন। একটু স্যার নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে বলে এখন বুঝতে পারছি। এগুলো স্যার সব আচ্ছা, কয়দিন রাখবো স্যার এগুলো? যতদিন দিবেন, জি। চিন কমে গেলে কমাই দিবেন, বন্ধ করে দিবেন। ও। জি। স্যার অনেক সময় রুগী পাই স্যার, চোখ জি। চুলকায়, ব্যথা করে, হ্যাঁ, মানে হ্যাঁ, ডাইক্লোফেনাক এক ড্রপ দেওয়া যাবে কিনা স্যার, দেয়া যাবে। মানে এন্টি ইনফ্লামেটরি হিসাবে। এটা বেটার হবে, আবার ব্যথাটাও কমবে। সবচেয়ে ভালো তো স্টেরয়েড, বাট এই স্টেরয়েড আমরাও সবসময় দিতে চাই না, আর আপনাদেরকেও নিষেধ করি, আপনাদেরকেও নিষেধ করি। আর আরেকটা স্যার, ওই কিছু রুগী আমি একদিন রিফার করলাম ওই দিন, রুগী স্যার মানে চোখ চুলকায় আর ঝপঝপ করে পানি পড়ে, মানে আলোর দিকে তাকাতেই পারে না। মানে লক্ষণটা স্যার ভার্নাল ক্যারাটাইট, ইয়ে সরি, ভাইরাল ক্যারাটাইটিস। ভাইরাল ক্যারাটাইটিস হলে স্যার এরকম পানি পড়ে অনেক বেশি, লাইট মারলে দেখা যাচ্ছে চোখ ভর্তি হয়ে যায় পানিতে। মানে ব্লাইন্ডলি হ্যাঁ, স্যার হ্যাঁ। অ্যাসাইক্লোভির দিতে পারবে কিনা স্যার? মানে আমি আবার দিয়েই আবার অ্যাসাইক্লোভির, অ্যাসাইক্লোভিরের তেমন কোনো সাইড এফেক্ট নাই, দিলে দিতে পারেন, দিলে দিতে পারেন। আমি দিয়ে আবার স্যার চোখ হাসপাতালে পাঠাই দিয়েছি স্যার, গাউসুল আজম আছে এখানে। জি। আহ, আমরা পাঠ করি। এখন কনজেক্টিভাইটিস যদি ভাইরাস মনে করেন, দিতে পারেন। স্যার এই কর্নিয়া আলসার হিলিং এ ভিটামিন সির কোনো রোল আছে? দু একজন ডাক্তার দেখি দেয়, এরা কি মানে? হাইড্রোজে, কর্নিয়াল যে কোনো প্যাথোলজিতে, কর্নিয়াল প্যাথোলজিতে হাইড্রোজে ভিটামিন সি দেওয়ার কথা আছে, হাইড্রোজে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন হাইড্রোজে আপনি দিবেন যদি তার ডায়াবেটিস না থাকে, কারণ ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড স্যার। এত এত বেশি সুগার থাকবে যে ওটাতে আবার আপনার blood বানাইয়ে না ফেলে। স্যার ভিটামিন সি স্যার মানে কি ধরনের কনজেক্টিভাইটিস এই 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 ভার্নাল ইয়েতে নাকি না, ভিটামিন না, সি? না, ক্যারাটাইটিস বা কর্নিয়াল হ্যাঁ। আলসার, ও ক্যারাটাইটিস আচ্ছা। বা কর্নিয়াল আলসার, কর্নিয়াল আলসারে হিলিং প্রম্পট করে আর কি। জি জি। ও ভিটামিন সি, হ্যাঁ হ্যাঁ। হুম। স্যার সেক্ষেত্রে আমার একটা হাইড্রোজেন দিবেন। জি। স্যার আমার একটা প্রশাসনিক কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, জি। কোশ্চেন বাংলাদেশে স্যার ওই যে হ্যাঁ, হোমিও ডাক্তার যারা, এটা বিভিন্ন প্রকার চোখের ড্রপ বের করছে, আর একই চোখের ড্রপ দেখা যায় দুনিয়ার মানে সবকিছু ভালো করে। এটার ব্যাপারে স্যার মানে আপনাদের এটা তো মানে ঠিক না, যে কোনো সমস্যা হলে একটা হোমিও চোখের ড্রপ দিয়ে দেয়, এবং রুগী অনেক ক্ষতি হয়েছে এবং অন্ধ হয়ে গেছে। আমাদের গ্রামে একটা রুগী কর্নিয়া আলসার এরকম হোমিও ড্রপ দিয়ে পরে ব্লাইন্ড, কমপ্লিট ব্লাইন্ড এক চোখ হয়ে গেছে। মানে এটার তো কোনো সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড নাই যে একই ড্রপ সব কাজ করবে, এটা তো না। হুম। আমি আমি এরকম দেখছি যে সাইনবোর্ডে লিখে রাখছে, হুম, সানি এবং সানি অপারেশনও লাগবে না, চশমাও লাগবে না, ড্রপ দিয়ে ভালো করে ফেলবে, এরকম আর কি। আমি গুছিয়ে বলতে পারলাম না। এখন সে নিজে সানি রোগ নিয়ে আসছে, সে নিজে এখন ওই কাছে লেখা পড়তে পারে না, সেজন্য চশমার জন্য আসছে, হোমিও ডাক্তার, বুঝছেন? এই তা আমি বললাম যে
কিছু হ্যাঁ স্যার, এটা ঠিক একটি আছে। বাংলাদেশে যে চক্ষু সমিতি আছে স্যার, স্যাররা নিজের কিছু এটা চিকিৎসা তো নিজে হ্যাঁ আপনি ম্যাক্স আই ড্রপ একেবারে হার্ট ক্যাটারাক্ট, চোখ সাদা হয়ে গেছে, সে নাকি 1 সপ্তাহের মধ্যে 90% রিকভারি হবে ওই ড্রপ দিয়ে। পুরো মিথ্যা কথা, এই ফাঁদে কেউ পড়েন না। স্যার আজকে শেষ করা যায় আর কি। তাহলে বসে বসে যখন ফ্রি থাকেন একটা একটা ডিজিজ দেখবেন, একদিনে একাধিক ডিজিজ দেখবেন না। তবে আমি মনে করি চোখ ঘোরাঘুরি বন্ধ এখন করে, ঠিক আছে? আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, যদি কোনো উপকারে লাগে থাকি তাইলে ধন্য হব। সবাই আমার জন্য দোয়া করবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম।